হ্যালো আমার প্রিয় পাঠক পাঠিকাগণ, এই গল্পের সিজন 1 সিজন 2 আগে আপলোড করেছিলাম। আপনাদের অনেক অনেক কমেন্টের পর সিজন 3 নিয়ে হাজির হয়েছি। যারা এখনও সিজন 1 সিজন 2 দেখেননি তাদেরকে ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। তাহলে গল্পটা শুরু করা হোক, কেমন? নিস্তব্ধ আধার, খচিত রজনীর নিখোঁজ কালো বুক জুড়ে অজস্র তারকারাজির ঝলমলে অবয়ব চাকচিক্যাময় দ্রুতি ছড়াচ্ছে অবিরত। বৃহৎ গাছপালার পাতাগুলো শীতল বাতাসের স্পর্শে ক্রমশ ঝিনঝিনি শব্দ তুলে যাচ্ছে। দু একটা নিশাচর অধীরভাবে উড়ে বেড়াচ্ছে অন্ধকার গগন জুড়ে। নিজেদের আগের বাসার কর্নারে রুমের বৃহৎ জানলার ধারে গালে এক হাত দিয়ে বসে এক মনে এসবে অবলোকন করে যাচ্ছে শ্বেতা। তার দৃষ্টি দূর অন্ধকার আকাশের পানে স্থির। দুদিন হলো হসপিটাল থেকে ছাড়া পেয়েছে সে। তার কথা রাখতে এরিস তাকে জোর করে নিজের বিলাসবহুল প্রাসাদে নিয়ে যায়নি। শ্বেতাকে নিজের মতো করে থাকতে দিয়েছে সে, অবশ্য পুরোপুরি ছেড়ে দেয়নি। সময় অসময়ে একটু পরপর শ্বেতার বাড়িতে এসে তার রুমে ঢুকে গেছে নির্দ্বিধায়। এতে পরিবারের লোকজনের সামনে শ্বেতা যথেষ্ট বিব্রত বোধ করলেও এরিসের কোনো ভ্রুক্ষেপ দেখা যায়নি। শ্বেতার যত্ন আত্মি যা যা করা দরকার তার চেয়ে বহুগুণ ব্যবস্থা করে রেখেছে সে। বাড়িতে অনেকগুলো ফিমেল স্টাফ রাখার পাশাপাশি সব ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছে। সেই সাথে বাড়ির আশেপাশে 24 ঘন্টা গার্ড দিয়ে নজরদারি তো আছেই। এইসব ভেবে আনমনে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্বেতা। তার মনে এই মুহূর্তে মিশ্র অনুভূতি কাজ করছে। যেদিন থেকে সে মাতৃত্ব সুসংবাদ পেয়েছে, একটা শুকানো অনুভূতি তার হৃদয় জুড়ে সবসময় বিদ্যমান থাকে। সেই সাথে আরেকটা শূন্যতা বিরাজ করে যখন এরিস তার আশেপাশে না থাকে। যদিও মুখ ফুটে এরিসকে কখনো এই কথাটা বলা হয়নি, তবু তার অচেতন মন এই কথাটা বহু আগেই স্বীকার করে নিয়েছে। এরিস আশেপাশে থাকলে অজান্তে একটা ভরসার দেয়াল, একটা উষ্ণ শুকানো অনুভূতি কাজ করে মনের ভিতরে। না থাকলেও অন্তরটা পড়ে, কিন্তু মুখে এই কথা সে কখনোই স্বীকার করতে চায় না। এই যেমন এই মুহূর্তে এরিসের অনুপস্থিতি তাকে পোড়া দিচ্ছে, অথচ নিজের মনের বিরুদ্ধে গিয়েও প্রতিনিয়ত সেটার বিরোধিতা করেই যাচ্ছে সে। মেসেজের তীক্ষ্ণ শব্দে সে তার ঘর ভেঙে যায়। দ্রুত জানলার কাছ থেকে উঠে গিয়ে বিছনার অবহেলিত হয়ে পড়ে থাকা ফোনটা হাতে তুলে নেয় সে। স্ক্রিনে এরিসের একটা মেসেজ জলজল করছে। দ্রুত ব্যালকনিতে আসো, মাই ডিয়ার কুইক। সেটা একটা শুষ্ক ঢোক গেল। সে জানে আর একটা মিনিটও দেরি করলো এরিস সোজা তার রুমের ভিতরে চলে আসতেও দ্বিধাবোধ করবে না। তবু সে মেসেজে টাইপ করলো, এই মুহূর্তে রাত 11:30 বাজে। আমি এখন বেলকনিতে গিয়ে কি করব শুনি? হুম হুম। আমি আসতে বলেছি, তার মানে আসবে, ব্যাস। মোবাইল ফোন নামক ইলেকট্রনিক যন্ত্রের মধ্যে থেকেও এরিসের রাগের উৎপত্তা যেন অনুভব করতে পারছে শ্বেতা। একটা শুকনো ঢোক গিলে আগে পিছু আর কিছু না ভেবে পরনের ঢিলাঢালা স্কাই ব্লু রঙের আনারকলি সুটটা দু হাতে উঁচিয়ে ধরে সে অতি সন্তর্পণে ব্যালকনির উদ্দেশ্যে পা বাড়ালো। ব্যালকনি দিয়ে নিচে তাকাতেই একটা স্কাই ব্লু রঙের মার্সিডিজ বেঞ্জ কারের সাথে এরিসকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখল শ্বেতা। পরনে সেই চিরচেনা গেট আপ, হোয়াইট ফুল সিলভার শার্ট, শার্টের উপর দিয়ে কয়েকটা বোতাম খোলা, যার দারুণ তার প্রশান্ত সুঠাম ও ফর্সা বুকের বেশ অনেক কয়টা অংশ দৃশ্যমান হয়ে রয়েছে। দু হাতের শার্টের সিলভার দুটো কোনি অবধি ফল্ড করে রাখা, শার্টের উপরে ব্ল্যাক ওয়েস্টকোট, টাই এবং জিন্স। ব্ল্যাক শুটটা বাঁ হাতে পেঁচানো। কুইফ হেয়ার কাটের সিল্কি চুলগুলো উস্কো খুস্কো হয়ে এলোমেলো ভঙ্গিতে কিছুটা কপাল এবং ঘাড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মুখে জুড়ে ক্লান্ত ছাপ স্পষ্ট, অথচ শ্বেতার সাথে চোখাচোখি হওয়া মাত্র এরিসের নিপ্রাণ চোখ দুটোতে যেন স্বচ্ছতায় ফিরে এলো। শ্বেতাও এক দৃষ্টিতে তাকিয়ে রইল এরিসের মুখ পানে। এইভাবে দুজন কতক্ষণ তাকিয়ে রইল সেই হিসাবেই নেই। নীরবতা ভাঙল এরিসের বাঁকা হাসির ক্ষীণ আওয়াজে। বাম পায়েটা হাঁটু অবধি ভেঙে ডান পায়ের সাথে টাকনু অবধি জড়িয়ে কিছুটা উঁচু করে রেখে ঠোঁটের মাঝে সূক্ষ্ম হাসির রেখা বজায় রেখে পকেট থেকে ফোন বের করে সে তার নাম্বারে ডায়াল করে কানে ধরল সে।
ফোনের ভাইব্রেট আওয়াজে শ্বেতার ঘর ভাঙলো। তড়িঘড়ি করে এরিসের ফোন কল রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো একটা গমগমে পুরুষালী হাসি কণ্ঠস্বর। হাউ আর ইউ মাই ব্লাভড অ্যাডিকশন? শ্বেতা এক নজর এরিসের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে মৃদু স্বরে জবাব দিল। আ- আমি ভালো আছি। আ- আপনি কেমন আছেন? ওপাশ থেকে শোনা গেল এরিসের দীর্ঘশ্বাসের আওয়াজ। ভালো, আর তুমি থাকতে দিলে কই অ্যাডিকশন? প্রাসাদ ছাড়া করে রাত বিরাতে রাস্তায় রাস্তায় আমায় ঘোরাচ্ছ তুমি। ঘুমাতেও দিচ্ছ না ঠিক মতো। স্বপ্নে এসে বারবার হানা দিচ্ছ। কল্পনায় এসে বারবার হাতছানি দিয়ে ডাকছ নিজের কাছে আসার জন্য। এভাবে কি ভালো থাকা যায় বলো অ্যাডিকশন? কোথায় স্বামীর বুকে মাথা রেখে ঘুমোবে তুমি? তা না করে কিভাবে আমাদের মাঝে দূরত্বের বন্ধন ঝুলিয়ে দিলে তুমি? তাই আমি যেহেতু ভালো থাকবো না, তাই তোমাকেই বা শান্তিতে থাকতে দিই কী করে বলো তো? তাই তো প্রতি মুহূর্তে তোমাকে জ্বালাতন করতে ছুটে আসি। এরিসের প্রথম কথাগুলো শুনে শ্বেতার মনে খুব মায়া হলো। ইচ্ছা হলো একটি বার তাকে নিজের রুমে এনে থাকতে দেওয়ার জন্য, কিন্তু পরক্ষণে এরিসের শেষ কথাগুলো শুনে সে ভুরু কুঁচকেই বলল। আমাকে জ্বালাতে বুঝি আপনার খুব ভালো লাগে? এরিস কারের সামনে অংশটার কাছে এগিয়ে গিয়ে তাতে ধপ করে বসে পড়ল। তারপর দাঁত দিয়ে ঠোঁট কামড়ে হেসেই পড়ল। ভীষণ ভালো লাগে অ্যাডিকশন। ইউনো, জীবনের অন্তিম দিন পর্যন্ত আমার জ্বালাতন তোমার সহ্য করে যেতে হবে। বলে সে তার দিকে এক চোখ টিপ মেরে শব্দ করে প্রশান্ত হাসল। সেই হাসি হৃদয় ছুঁয়ে গেল শ্বেতার। সে মন্ত্রমুগ্ধর মতো তাকিয়ে রইল এরিসের টরপরা সুশ্রী হাসি মুখটির পানে। মুহূর্তেই তার স্মৃতির পাতায় আবছা কিছু দৃশ্য ভেসে উঠল। তার হঠাৎ মনে হলো ঠিক এইরকম হাসি আর হাসির শব্দ সে যেন আগেও দেখেছে এবং শুনেছে। সেসব ভাবতে যেতেই মস্তিষ্ক বেশ চাপ পড়ল তার। সে তার এক হাতে মাথা চেপে ধরতেই এরিসের দৃষ্টিগোচর হলো দৃশ্যটা। এরিস দ্রুত গাড়ি থেকে নেমে কানে ফোন রেখে সে তার উদ্দেশ্যে উত্তেজিত কণ্ঠে বলে উঠল। আর ইউ ওকে অ্যাডিকশন? ইজ দেয়ার এনিথিং রং? শ্বেতা ততক্ষণে নিজেকে কোনো মতে সামলে নিয়েছে। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলে নিয়ে সে বলে উঠল। আই এম অল রাইট অ্যারিস, ডোন্ট ওয়ারি। কিন্তু আমি এখন বিশ্রাম নিতে চাই। এরিস নিজেকে ধাতস্থ করেই বলে উঠল। ওকে ফাইন, অনেক রাত হয়েছে শ্বেতা, যাও এবার তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। চিন্তা করো না, আমি সব সময় তোমার আশেপাশে আছি। দৃষ্টির আড়াল হলেই নাকি মনের আড়াল হয়ে যায়? দূরত্ব বাড়িয়ে দিলে নাকি দূরত্ব বাড়ে? অথচ আমার ক্ষেত্রে এমন কিছুই কখনো হয়নি। তুমি আমার থেকে বহু দূরে চলে গেছো এডিকশন। তবুও এতগুলো বছরে তোমাকে আমার হৃদয় থেকে বিন্দুমাত্র সরিয়ে ফেলতে পারিনি আমি। হৃদয় জুড়ে বিষ কাটার মতো থেকে আমাকে ক্ষণে ক্ষণে যন্ত্রণা দিচ্ছ তুমি। এর শাস্তি তো তোমার প্রাপ্য। সেটা না হয় আমার কঠিন ভালোবাসা ভোগ করার মাধ্যমেই তোমাকে দেব আমি। তোমার স্মৃতির পাতা থেকে মুছে গেছি আমি। বিস্মৃতির আড়ালে হারিয়ে এরিস নামক সত্তাটা। তুমি ঘৃণিত জেনেও শত চেষ্টা করেও তোমাকে ঘৃণা করতে পারি না আমি। তোমায় শান্তি দিতে গেলে বারংবার হৃদয়ে বিষাক্ত তীরের আঘাতের মতো ক্ষত বিক্ষত হয় আমি। এ কেমন মায়াবিনী তুমি! কি জাদু করেছো আমার উপর! তোমার প্রতি আমি অন্যায় করেছি, শাস্তি দিয়েছি নিজের মনে পুষে রাখা ভুল মনোভাবের কারণে। এর জন্য জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত নিজেকে শাস্তি দিতে চাই আমি। পৃথিবীর সব শাস্তি মেনে নিতে পারলেও তোমাকে ছেড়ে দেওয়ার মতো ভয়াবহ শাস্তি আমি কোনোদিনও মেনে নিতে পারবো না। এর থেকে যে আমার মৃত্যু শ্রেয়। এই সেই ডায়েরি উল্টে পাল্টে তার শত সংশ লেখনির মধ্য থেকে এই কয়েকটা লাইন পড়ে ডায়েরিটা বুকের সাথে চেপে ধরল শ্বেতা। হৃদয়ের অব্যক্ত অনুভূতিগুলো পর্বত সম আকার ধারণ করেছে যেন। ইতিমধ্যে ঘড়ির কাঁটার 12টার ঘরে পৌঁছেছে। বিছানায় গা এলিয়ে দিয়ে চোখ দুটো বন্ধ করতেই রাজ্যের ঘুম ঘনিয়ে এলো। শ্বেতার দু চোখের পাতায়
একটা বৃহৎ পর্বতমালার কিনারায় ঘোর অমানবিক নিশা নিমিত্ত চারপাশ আকাশ জুড়ে ছেয়ে আছে ভয়ঙ্কর কালো মেঘের আস্তরণ। থেকে থেকে প্রবলভাবে বিদ্যুৎ চমকাচ্ছে, তীব্র হিমশীত বাতাস প্রবাহিত হচ্ছে চারপাশ জুড়ে। তারের মধ্যে থেকে শ্বেতা অসহায়ের মতো তীব্রভাবে চিৎকার করে যাচ্ছে। তার আর্তনাদ যেন মাটি ফুটে চলে যাবে এমন অবস্থা, অথচ তার আশেপাশে কেউ নেই। ভয়ানক নীরবতা চারপাশ জুড়ে। হঠাৎ করে বিদ্যুতের ঝলকানিতে শ্বেতা তার সামনে স্পষ্ট এরিসকে নির্বিকারভাবে দণ্ডায়মান অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখল। অপর পাশে একটি ছোট্ট অজ্ঞাত শিশু দাঁড়িয়ে, যার মুখটা ভালো মতো দেখা যাচ্ছে না, অথচ শ্বেতার মনে হচ্ছে ছোট্ট শিশুটি তার অতি আপন কেউ। সে চিৎকার করে দৌড়ে গিয়ে তাদের দুজনকে ধরতে নিলে তীব্র একটা টার্নেডোর ঘূর্ণি তাকে উড়িয়ে নিয়ে একবারে শেষ পর্বতের কিনারায় নিয়ে ফেলল। শ্বেতা মাটি খামচে ধরে চিৎকার করে এরিসা সে অজ্ঞাত শিশুটি ডেকেই চলছে, কিন্তু সেই মুহূর্তে কেউ তার ডাকে সাড়া দিচ্ছে না। ধীরে ধীরে তার দৃষ্টি সীমার মধ্যে বিলীন হয়ে গেল তারা দুজন, আর শ্বেতা হারিয়ে গেল পর্বতমালার খাদের গভীরতার গহ্বরে। অ্যারিস, একটি বিকট চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে পড়ল শ্বেতা। তাকে এই মুহূর্তে সম্পূর্ণ বিধ্বস্ত দেখাচ্ছে, গা বেয়ে ঝরঝর করে ঘাম ঝরছে, শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটা ভেজাতে দ্রুত বেড সাইড টেবিল থেকে গ্লাসটা হাতে নিয়ে ঢকঢক করে পানি পান করলো সে। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত প্রায় 1:30 বাজে। কোনো কিছু না ভেবে সে দ্রুত বিছনা থেকে উঠে গিয়ে বেলকনির উদ্দেশ্যে পা বাড়ালো। সেখানে ছুটে যেতে তার দৃঢ় বিশ্বাসকে বাস্তবে পরিণত করলো সামনের কংক্রিটের রাস্তায় স্থির হয়ে দাঁড়িয়ে থাকা এরিসের স্কাই ব্লু রঙের মার্সিডিজ বেঞ্চটি, যেটার ভিতরে প্রিয় মানুষটির অবস্থান সে স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছে। হঠাৎ করে সে তার মনে পড়লো তার প্রিয় রং তো স্কাই ব্লু। তার পছন্দের কথা জেনে কি এরিস তার চিরচরিত প্রিয় কালো রং ব্যতীত অন্য কোনো রঙের জিনিস কিনেছে? কে জানে। শ্বেতা কোনো কিছু না ভেবে দ্রুত সিঁড়ি বেয়ে নিচে চলে গেল। এই মুহূর্তে বাড়ির প্রত্যেকে গভীর ঘুমে নিমজ্জিত রয়েছে। মেল স্টাফরাও তাদের জন্য বাকরুদ্ধ আলাদা রুমে এই মুহূর্তে ঘুমিয়ে পড়েছে। যদিও এরিস তাদেরকে সবসময় জেগে থেকে শ্বেতার খেয়াল রাখতে বলেছিল, তবু শ্বেতা মানবতার খাতিরে তাদেরকে চুপি চুপি রাতে ঘুমিয়ে যেতে বলেছিল। শ্বেতা এক ছুটে এরিসের গাড়ির সামনে আসতেই এরিসের তন্দ্রা ভাব মুহূর্তে ছুটে গেল। সে দ্রুত গাড়ির কাজ নামিয়ে দিয়ে শ্বেতাকে বিধ্বস্ত অবস্থায় লক্ষ্য করে দ্রুত গাড়ির দরজা খুলে দিল। তারপর বাইরে বেরিয়ে এসে দু হাত দিয়ে শ্বেতার মুখখানা চেপে ধরে অস্থির কণ্ঠে বলে উঠল, কি হলো এডিকশন? তোমাকে এমন লাগছে কেন? খারাপ কিছু হয়েছে? ওই সায়ান তোমার কিছু করেছে? একটা বার শুধু বলো, ওকে জীবন্ত পুঁতে ফেলবো আমি। কিন্তু ওকে তো আমি অন্য জায়গায় শিফট করে দিয়েছি। ও এখানে আসলো কি করে? শ্বেতা বড় বড় কয়েকটা নিঃশ্বাস ফেলে এরিসের দু হাতের মাঝে নিজের দু হাত ঠেকিয়ে অশ্রুসিত নয়নে এরিসের পানে তাকিয়ে রইল। তারপর হঠাৎই তার বুকে মুখ গুজে টুকরে কেঁপে উঠল। এরিস প্রথমে হতভম্ব হয়ে গেল, পরক্ষণে নিজের শক্ত হাতের বাঁধনে শ্বেতাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল। তারপর তাকে কোলে করে নিয়ে গাড়ির ফ্রন্ট সিটে বসিয়ে দিয়ে নিজের ড্রাইভিং সিটে বসে পড়ল। তারপর আর কোনো প্রশ্ন না করে শ্বেতার দিকে পানির বোতল বাড়িয়ে দিল। শ্বেতা পুরো পানির বোতল শেষ করে কয়েকবার ঘন ঘন শ্বাসে নিজেকে শান্ত করলো। অনেকক্ষণ অতিবাহিত হয়ে যাওয়ার পর এরিস শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, এবার বলো, কি হয়েছে তোমার? দুঃস্বপ্ন দেখেছো? শ্বেতা মাথা নাড়ালো। এরিস ডন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যদি দেখেও থাকো, ওসব স্বপ্ন টপ্ন বাদ দাও। ওগুলো কখনো সত্যি হয় না। এরিসকে অবাক করে দিয়ে শ্বেতা আবারও তার বুকে হামলে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ওটা কোনো স্বপ্ন ছিল না অ্যারিস। মনে হচ্ছিল একদম জীবন্ত। হয়তো আমার, আপনার, আমাদের সন্তানের কোনো ভবিতব্য। এরিস পুরো কুঁচকে জিজ্ঞাসা করলো। মানে? শ্বেতা সেভাবে থেকে এরিসকে তার স্বপ্নের বিস্তারিত বিবরণ দিল। সেটা শুনে এরিস কয়েক মুহূর্তে স্তব্ধ হয়ে থাকলো। তবু কিছু না বলে শ্বেতার শরীরের হাতের বাঁধন শক্ত করে ধরে রইল। শ্বেতা বলতে লাগলো, আমাদের ভবিষ্যৎ জীবন কিংবা আমাদের সন্তানের ওপর কখনো কোনো আঘাত আসবে না তো অ্যারিস? এরিস তেজদীপ্ত দৃঢ় কণ্ঠে বলল, না, কখনো আসবে না। আমি আসতে দিব না, অন্তত আমার প্রাণ থাকতে না।
শ্বেতা যেন ভরসা পেল এমন বিড়াল ছানাই নেই এরিসের বুকে খাপটি মেরে বসে রইল। যখন তার মস্তিষ্ক অনুধাবন করতে পারলো যে সে কি করেছে, তখন দ্রুত উঠে যেতে চাইলো, কিন্তু এরিসের দৃঢ় বাহুবন্ধন থেকে কিছুতেই নিজেকে মুক্ত করতে পারল না সে। শ্বেতা নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে করতে আলতো সরে পড়ল। অ্যারিস, কি করছেন? ছাড়ুন প্লিজ। এরিস শয়তানি হাসি দিয়ে বলল, আমার বুক হলো তোমার একমাত্র নীড়। এই নীড় ছেড়ে কোথায় পালাতে চাও পাখি? আপনি আবার কবি সাহিত্যকদের মতো কথা বলতে শিখলেন কবে থেকে শুনি? হুম হুম। যবে থেকে তোমার মায়ায় পড়েছি তবে থেকে। আপনি মায়াতেও পড়তে জানেন? কোনো ডাউট আছে? হ্যাঁ, না, মানে এত হ্যাঁ না মানে করতে হবে না, যা বলার সরাসরি বলে ফেলবে। হঠাৎ করে এরিসের ফোনে একটি কল এলো। এরিস ফোন রিসিভ করে সবটা শুনলো, কিন্তু কিছুই বলল না। শ্বেতা এরিসের কাছাকাছি থাকায় স্পষ্ট করুণ নারীর কণ্ঠস্বর শুনতে পেল। কেন যেন না চাইতো বেশ জ্বলে উঠল তার হৃদয়। এরিস ফোন রাখার পর শ্বেতা এক প্রকার ক্ষুব্ধ কণ্ঠেই বলে উঠল, আপনি না মেয়েদের থেকে দূরে থাকেন? তাহলে আপনার ফোনে মেয়ের কল এলো কি করে শুনি? হুম হুম। এরিস ফোন রেখে বাঁকা হেসে একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, আগের অনেক স্বভাবই তো আমি পরিবর্তন করছি, তাই ভাবলাম এই স্বভাবও পরিবর্তন করে নিই। কতদিন আর এভাবে শুদ্ধ পুরুষ হয়ে থাকবো? লাইফটাকে প্রপারলি এনজয় করা দরকার। ফুলে উঠল শ্বেতার নাকের পাতাটন। নিজের অজান্তে এক অবাক করা কাণ্ড করে বসলো সে। এরিসের বুকে লেপ্টে থাকা অবস্থাতেই তার বুকের উন্মধ্য ওপর অংশ বারবার খুব জোরে একটা কামড় দিয়ে বসলো সে। বরাবর খুব জোরে একটা কামড় দিয়ে বসলো সে। এরিস অন্তত ক্ষীণ স্বরে আউশ শব্দ করে উঠল। পরক্ষণে তার মুখের বাঁকা হাসিটা আরো প্রশস্ত হলো। সেটা জোরপূর্বক তার বুক থেকে উঠে পড়ে তার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে জানলার অন্যদিকে ফিরে তাকালো। এরিস একবার নিজের ক্ষতস্থান আরেকবার সে তার দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসলো। বুকের ক্ষতস্থানে রক্ত জমাট বেঁধে গেল। তার মনে মনে এক অন্যরকম আনন্দ উল্লাস বেজে উঠল যেন। এরি শ্বেতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, বাঘের সঙ্গিনীকে তো বাঘিনী হতে হয়। আই হোপ তোমার বাঘিনী রূপটাও আমার কাছে খুব বেশি আকর্ষণীয় হবে। তারপর একটু থেমে আবারও হাসি স্বরে বলল, সামথিং সিম টু বি ওয়ার্নিং সামহোয়ার। এরিসের কৌতূহল মিশ্রিত কথাটা শুনে না চাইতো তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকালো শ্বেতা। পরক্ষণে চোখ নামিয়ে নিল সে। আজকে নিজের আচরণে নিজেই অবাক হয়ে যাচ্ছে সে। এরিসের সাথে এই রকমটা করা তার আচরণের সঙ্গে একদমই বেখাপ্পা। তবু এমনটা সে কি করে করলো, কেন করেছে কিছুই বুঝতে পারছে না। শ্বেতা অন্যদিকে ঘুরে তাকিয়ে কাট কাট ছড়ে বলে উঠল, আপনি অন্য মেয়েদের সাথে রং তামাশা করেন, আর যাই করেন তাতে আমার কি? হুম, আমার এতে কোনো কিছু যায় আসে না। এরিস এক ভুরু কুঁচকে বলল। সত্যি কিছু যায় আসে না? বলেই সে তাকে এক লহমায় নিজের দিকে ঘুরিয়ে নিয়ে তার চোখে চোখ রেখে আবেশিত দৃষ্টিতে তাকিয়ে রইল এরিস। মুহূর্তের মাঝে দুজন যেন ভুলে গেল দুই দুনিয়া। প্রচন্ড আবেগ এবং আকর্ষণ শক্তি ক্রমশ তাদেরকে একে অপরের কাছে তীব্রভাবে আকর্ষিত করতে লাগলো। এরিস সে তার কমল গোলাপি ঠোঁট জোড়ায় স্লাইড করতে করতে হাসি সরেই বলল। কিস মি সুইট হার্ট। সে তার দূরে সরে যেতে চাইলে এরিস তার হাত দুটো শক্ত করে ধরে রইল। সে তার গাল ফুলিয়ে অভিমানী কণ্ঠেই বলল, আমি কেন আপনাকে চুমু খেতে যাব? একটু আগে যে মেয়েটা আপনাকে ফোন করেছে তার কাছেই যান না আপনি। এরিস এতক্ষণ যাবৎ মজা করলেও এই মুহূর্তে তার সাঁতার কাছে পাওয়া নেশার ছাক ধরেছে। তাই সে কিছুটা অস্থির কণ্ঠেই বলে উঠল, ওই মেয়েটা তোমাদের বাড়িতে থাকা ফিমেল স্টাফদের একজন ছিল। তোমার চিৎকার শুনে আর তোমায় রুমে দেখতে না পেয়ে আমাকে কল করেছে। দ্যাটস ইট। নাও প্লিজ কিস মি অ্যাডিকশন। সে তো অবাক হয়ে বলল, আপনি তো সব সময় আমার ওপর জোর করে নিজের অধিকার আদায় করে নিয়েছেন, তাহলে আজকে আমার কাছ থেকে কেন এমন কিছু প্রত্যাশা করছেন শুনি? হুম হুম। এরিস অধৈর্য হয়ে বলল, কারণ আমি এখন তোমাকে আর জোর করতে চাচ্ছি না।
আর জোর করলেও তুমি সেটা সহ্য করতে পারবে না। নাও ডু অ্যাজ আই আই সেড, ড্যাম ইট। এরিসের অস্থিরতা লক্ষ্য করে বেশ ঘাবড়ে গেল শ্বেতা। তারপর কয়েকটা শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা ঠোঁটে এগিয়ে গেল এরিসের ঠোঁটের কিনারায়। আলতোভাবে দুজনের ঠোঁট জোড়া স্পর্শ করতে এরিস নিচ থেকে এক হাতে শ্বেতার মাথার চুল এবং অপর পাশে তার কমর চেপে ধরে তার ঠোঁটে গভীরভাবে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। দুজনের নিঃশ্বাস প্রচন্ড ঘন হয়ে আসতে লাগলো। একসময় শ্বেতার সহ্য সীমা অতিক্রম করতে সে হাঁসফাঁস করতে লাগলো। তবু এরিস ছাড়ল না। তারপর বেশ অনেকক্ষণ পর ছাড়তে শ্বেতা জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অন্যদিকে এরিস বাঁকা হেসে নিজের জানলা খুলে দিয়ে ঠোঁটে সিগারেট চেপে ধোঁয়া ছাড়তে লাগলো। শ্বেতা সেদিকে একবার তাকিয়ে নাক মুখ কুঁচকে একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, এই সিগারেট খেয়ে আপনি আমার ঠোঁট স্পর্শ করেছেন। এরিস ডন কেয়ার ভাব নিয়ে বলল, কেন, সিগারেট কি তোমার সত্যির নাকি হিংসে হচ্ছে ভীষণ? হিংসে করতে আমার বয়েই গেছে। তার চেয়ে এক কাজ করুন, এক বোতল বেশি খেয়ে নিন। এভাবে তিলে তিলে নিজেকে শেষ করার চাইতে একেবারে বিষ খেয়ে মরে যান। এরিস অধর বাঁকা হেসে বলল, আজকাল আমার জন্য বড্ড চিন্তা করো দেখছি। একদম না, আমি তো কেবল আমার ভবিষ্যৎ বাচ্চার কথা চিন্তা করছি। তাকে যেন অকালে বাবা হারাতে না হয়, আর আমি যেন নিজের স্বামীর পরিচয় দিতে পারি। কথাটা মুখে ফক্স করে বলে ফেল, দ্রুত মুখ চেপে ধরল শ্বেতা। আজ তার কি হয়েছে সে নিজেও জানে না। এসের সামনে এমন সব বেফাঁস কথাবার্তার আচরণ করে ফেলেছে, যেটা করার সাহস তার আগে কখনো হয়নি। শ্বেতার কথায় প্রতিক্রিয়ার এরিস কিছুই বলল না, শুধু একদৃষ্টিতে শ্বেতার পেটের দিকে তাকিয়ে রইল, যেখানটায় তার আর তার ভালোবাসার অস্তিত্বের অংশ ধীরে ধীরে বেড়ে উঠেছে। আলগোছে শ্বেতার পেটে হাত রাখলো এরিস। এই মুহূর্তে তার দৃষ্টি অন্তত কোমল হয়ে উঠেছে। তারপর শ্বেতার পোশাক ভেদ করে তার উম্মত কোমল উদরে আলতোভাবে হাত বোলাতে লাগলো সে। ফলশ্রুতিতে কেঁপে উঠল শ্বেতার সর্বাঙ্গ। তারপর শ্বেতার কোলে মাথা রেখে চোখ জোড়া বন্ধ করে এরিস বলে উঠল, জানো এডিকশন, আমাদের সন্তান আমাদের নতুন পৃথিবী সাজানোর কারিগর হবে, তবে মাধ্যমে সূচিত হবে আমাদের আগামী দিনের রঙিন ভবিষ্যৎ। এই সেই কথা শুনে শ্বেতার মনে যতটা না সুখ অনুভূত হয়েছে, তার থেকে দ্বিগুণ আতঙ্কে ছেয়ে গেছে তার অন্তর। না চেয়েতেও অপরিসীম সুখ প্রাপ্তি হয়েছে তার, কিন্তু এই সুখের প্রাপ্তি কতটুকু সময় পর্যন্ত স্থায়ী হবে সেটা সে আদৌ জানে না। তাই এরিসের চুলে নমনীয়ভাবে হাত বোলাতে বোলাতে শ্বেতা মনে মনে বারংবার প্রার্থনা করে যাচ্ছে, এই মধুময় সময়টা যেন এখানে থমকে যায়। একটা সময় এরিসের চুলে শ্বেতার হাত বোলানো থামে যায়। এরি চোখ খুলে আর চোখে একবার তাকে দেখে নেয়। গাড়ির সিটের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে শ্বেতা। এরিস ধীরে ধীরে তার কোল থেকে উঠে বসে আলতোভাবে তার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে, তারপর সম্পূর্ণরূপে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। অতি স্বল্পক্ষণে গাড়ির ব্যাক সিট থেকে একটা পাতলা সাদা চাদর এনে শ্বেতার গায়ে ভালোভাবে জড়িয়ে দেয়। এরপর পলকহীনভাবে অনেকক্ষণ শ্বেতার ঘুমন্ত মুখশ্রীর দিকে তাকিয়ে থাকে। তার কপালে আলতোভাবে একটা চুমু খায় এরিস। তারপর বিড়বিড় করে নেশাক্ত স্বরে উচ্চারণ করল, ভালোবাসি মাই এডিকশন। প্রকৃতি জুড়ে বয়ে চলেছে বসন্তের সতেজ হাওয়া। নবরূপে সজ্জিত হয়ে এসেছে গাছপালা, ফুলের সমারোহে ভরে উঠেছে চারপাশ। দক্ষিণা হাওয়া হৃদয় জুড়ে প্রশান্ত ঝড় বয়ে দেয়। নীলাপ আকাশে সাদা বাদলের ভেলা যেন স্মরণ করিয়ে দেয় ঐশ্বরিক কোণের সৌন্দর্য ঝুলিকে। কোকিলের কুহুতাজ শ্রাবণ শক্তিকে করে তোলে অনন্য মধুর্যময়। তবু শুভ্রের কাছে এই বসন্ত ফিকে মনে হচ্ছে। বসন্তের সমস্ত সৌন্দর্য তার কাছে নেহাতেই তুচ্ছ অনুভূতি হচ্ছে। কারণটা অবশ্য স্পষ্ট, ইহান 3 মাস যাবৎ তার কাছে নেই। বলতে গেলে সে বাংলাদেশেই নেই। কে পপ রকস্টার হওয়ার সুবাদে তাকে 3 মাস আগেই সাউথ কোরিয়াতে ব্যাক করতে হয়েছে। শুভ্রাকেও সে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ইহানের কেরিয়ারের কথা চিন্তা করে সে আর সাউথ কোরিয়াতে যায়নি। কারণ এখনো পর্যন্ত ইহান আর শুভ্রার বিয়ের ব্যাপারটা মিডিয়া কিংবা সে দেশের কারোর সামনে প্রকাশ্য আনতে পারবে না। এটা তাদের ব্র্যান্ড রুলসের বহির্ভূত। তাই শুভ্রা চায়নি ইহানের কোনো ধরনের অসুবিধা হোক।
তবে ইহান কথা দিয়েছে সে ঠিক 3 মাস পরে সে বিড়িতে ফিরে আসবে। শুভ্রা সেই অপেক্ষাতে দিন গুনছে। 3 মাস পেরিয়েছে, আরো 3 দিন বেড়ে গেছে, অথচ ইহানের ফিরে আসার কোনো নামই নেই। আগে ভিডিও অডিও কলে কথা হলেও এখন সেটাও বন্ধ করে দিয়েছে শুভ্রা। সারাক্ষণ অভিমানে বুকটা ভারী হয়ে থাকে তার। ছাদে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেললে আনমনে এসবে ভাবছিল শুভ্রা। তখনই পিছন থেকে অতি পরিচিত একটা পদধ্বনি শুনতে পায় সে সাথে কারো চিরচেনা গায়ের সুঘ্রাণ। মুহূর্তে শুভ্রার পাংশুটে মুখখানি হাসির ফোঁয়া বয়ে থাকে। পিছনে না ঘুরে সে বুঝতে পারে মানুষটা আসলে কে। বেশ জোরে কথাটা বলে পিছনে ফিরে অবস্থানরত মানুষটাকে খুব শক্ত করে জাপটে ধরে শুভ্রা। ফলশ্রুতিতে ইহানও তাকে শক্ত করে জড়িয়ে ধরে। তার মুখে মুগ্ধ ঝরা হাসি বইতে থাকে। অপরদিকে শুভ্রা খুশিতে প্রায় কান্না করে দেয়। ইহান তাকে উঠিয়ে চোখের পানি মুছে দিতে দিতে গভীর আবেগঘন দৃষ্টিতে তাকিয়ে কমল সুরে বলে উঠল, এই পাগলি, এভাবে কাঁদছিস কেন? কান্না থামা বলছি। শুভ্রা কান্না থামে না, বরং কান্নার ধমক আরো কয়েকগুণ বৃদ্ধি হলে হিসকি তুলে অভিমান ভরা কণ্ঠে সে অবরত বলতে থাকে, কেন এসেছো তুমি? সাউথ কোরিয়াতে থেকে যেতে পারতে। আমি তোমার সাথে কথা বলতে চাই না। ইহান ফস করে একটা নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, যাব বাবা, যার জন্য এত কষ্ট করে দ্রুত সব কাজ কমপ্লিট করে তড়িঘড়ি করে দেশে ফিরলাম, যাকে সারপ্রাইজ দিব বলে বাড়ির কাউকে আমার ফিরে আসার কথা আগে থেকে জানাইনি, সেই কিনা বলছে আমার সাথে কথা বলবে না, আমাকে সাউথ কোরিয়ায় ফিরে যেতে বলছে। শুভ্রা ইহানের বুকে কয়েকটা ঘুষি মেরে শক্ত কণ্ঠে বলে উঠল, এত দেরি করলে কেন তুমি? জানো, তোমাকে ছাড়া প্রতিটা মুহূর্ত আমার দম বন্ধ হয়ে আসছিল। এতটা পাষাণ কি করে হলে আমার প্রতি? ইহান শুভ্রার সমগ্র মুখমণ্ডল অসংগ চুমু এঁকে দিল, সেই সাথে তার অধরে আলতো করে চুমু খেলো। শুভ্রা চোখ বন্ধ করে অনুভব করলো প্রিয়তম স্বামীর গভীর ভালোবাসাময় স্পর্শ। ইহান শুভ্রাকে বুকে জড়িয়ে ধরে আবেগী অথচ ভেজা কণ্ঠে বলতে লাগলো, তোকে ছাড়া থাকতে আমার ভীষণ কষ্ট হয়েছে সুইট বাটারফ্লাই, কিন্তু আমার সেই শূন্যতা আমি তোকে কি করে দেখাবো কিংবা বোঝাবো বল? আমি যে প্রতি মুহূর্তে নিজের কাছে নিজেই দগ্ধ হয়েছি, কাউকে বোঝাতে পারিনি সেই কষ্ট, এমনকি তুই পূর্বে বলে তোকে বলতে পারিনি। শুভ্রা এক দৃষ্টি নিয়ে ইহানের দিকে তাকিয়ে রইল। ইহানও একইভাবে তাকিয়ে রইল। শুভ্রা চোখের পানি মুছে নিজেকে ধাতস্থ করে বলে উঠল, তুমি অনেক দূর থেকে জার্নি করে এসেছো, আর এসেই কিনা ছাদে আমার কাছে চলে এসেছো। যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য রান্না বসাচ্ছি। তোমার প্রিয় গরুর মাংসের চাল বিরিয়ানি রান্না করব। কথাটা শুনে ইহানের মুহূর্তে যেন প্রচন্ড ক্ষুধা লেগে গেল। সে ব্যস্ত হয়ে বলে উঠল, তাড়াতাড়ি নিচে গিয়ে রান্না বসা। আহা, কতদিন দেশীয় খাবার খাই না। শুভ্রা মুখ ছামটা দিয়েই বলল, তা খাবে কেন? তুমি তো থাকো তোমার ওই সব ডায়েট ফাইট নিয়ে। এবার দেশে যখন এসেছো, তোমাকে একদম মোটা করে তুলবো। তখন দেখি তোমার টিম মেম্বাররা তোমার দলে রাখে কিনা। বলে খিলখিল করে হাসতে লাগলো শুভ্রা। ইহান সেই দৃষ্টির পানে অপলক তাকিয়ে রইল। তার শান্ত কণ্ঠে বলল, আজকে বিকেলে তোকে নিয়ে ঘুরতে যাব, রেডি হয়ে থাকিস। খুব বেশি বিলাসবহুল জায়গা না, প্রকৃতির অভয়ারণ্যে, যেখানে আমরা শান্তি পাবো, দুজনে দুজনে সান্নিধ্যে থাকতে পারবো। নীল শাড়িতে নিজেকে সজ্জিত করেছে শুভ্রা। লম্বা কালো চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, কানের কাছে গুজে রাখা কাঠগোলাপ চুলের মাঝে দেওয়া বেলি ফুলের গাছরা, হালকা অর্নামেন্টসের সাথে হালকা প্রসাধনীর সাজ। বেশ এইটুকুতেই অপরূপ সুন্দর লাগছে তাকে। ইহান নীল পাঞ্জাবি পায়জামা পরে হাতে ঘড়ি লাগাতে লাগাতে রুমে প্রবেশ করতে শুভ্রার দিকে তাকিয়ে থমকে গেল। এমন না যে শুভ্রাকে শাড়িতে কখনো সে দেখেনি, কিন্তু নীল শাড়িতে শুভ্রাকে যেন স্বর্গের অপ্সরাদের মতো লাগছে। সে মুগ্ধ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। অপরদিকে ড্রেসিং টেবিলের আয়না দিয়ে ইহানকে তার দিকে এভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে শুভ্রা লজ্জা পেল। তারপর আয়নার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখেই বলল, এভাবে তাকিয়ে কি দেখছো? তোমাকে। ইহানের মুখে তুমি ডাক শুনে শিহরণ বয়ে গেল শুভ্রার দেহে। ইহান খড় লাগা কণ্ঠেই বলল, তোমাকে খুব সুন্দর লাগছে সুইট বাটারফ্লাই। শুভ্রা বিস্মিত হেসেই বলল, আর তোমাকেও।
ইহান শুভ্রের কাছাকাছি ঘেঁষে দুহাত দিয়ে তার কমল কমর জোড়া জড়িয়ে ধরল, তার ঘাড়ে মুখ গুজে দিল। অদ্ভুত শিহরণে কেঁপে উঠল শুভ্র আর সর্বাঙ্গ। অপরদিকে ইহানের স্পর্শ গভীর থেকে গভীরতর হতে লাগলো, হারিয়ে যেতে লাগলো শুভ্রের মাঝে। কিন্তু পরক্ষণে দেওয়াল ঘড়ির কর্কশ আওয়াজে ধ্যান ভাঙল দুজনের। ইহান শুভ্রের কাছ থেকে সরে দাঁড়ালো। শুভ্রা ব্রাশ করতে করতে ইতস্তত করেই বলল, আমাদের দেরি হয়ে যাচ্ছে ইহান, বেরোতে হবে এবার। শহরতলি থেকে কিছুটা দূরে প্রকৃত অভয়ারণ্যের একটা সুন্দর ইকো পার্ক বানানো হয়েছে। বিভিন্ন প্রজাতির পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির গাছপালা, কৃত্রিম লেক সবকিছুর উপস্থিত রয়েছে সেখানে। সেই সাথে ঘুরে বেড়াচ্ছে অনেক প্রেমী যুগল এবং অসংখ্য মানুষ। ইহান আর শুভ্রের অবশ্যই সেই দিকে খেয়াল নেই। তারা নিজেদের মতো করে কৃত্রিম লেকে বটে করে আনন্দ উপযাপন করতে ব্যস্ত। ইহান যে একজন সেলিব্রিটি সে কথা যেন সে বেমালুম ভুলে গিয়েছে। সাধারণ পুরুষের মতো করে স্ত্রীর সঙ্গে খুনসুটিতে মেতে উঠেছে সে। দুজন লেকের পানি একে অপরের দিকে ছিটাতে ছিটাতে খিলখিল করে হাসতে থাকে। তাদের হাসি প্রতিদিনও হতে থাকে সর্বত্র। এভাবেই সারাটা দিন প্রচন্ড আনন্দ উল্লাসে কাটিয়ে সন্ধ্যার আগে বাড়ি ফেরায় তাগাদ অনুভব করলো দুজন। আজকে শুভ্রের কথা মতো ইহান সব রকমের স্ট্রিট ফুড খেয়েছে। মেয়েটা নিজের পেট খারাপ করার পাশাপাশি ইহানটা আরো করাবে বলে স্থির প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যেন। হাতে একগুচ্ছ গোলাপের তোড়া নিয়ে ইহান আর শুভ্রা হাসতে হাসতে রিকশার উদ্দেশ্যে রাস্তা দিয়ে হেঁটে আসছিল। যদিও ইহানের গাড়ি রয়েছে, তবুও শুভ্রার ইচ্ছা সে রিকশাতে করে বাড়ি ফিরবে। অগত্যা ইহানকেও তার সাথে তাল মিলাতে হলো। অপ্রত্যাশিত ঘটনাটি ঘটলো ঠিক তখনই। সামনে এসে দাঁড়ালো সোনালিকা আর রোহান। দুজন পাশাপাশি হাত ধরে এগিয়ে আসছিল। দুজনের চাল চলনে ঘনিষ্ঠ ভাব স্পষ্ট। ইহান আর শুভ্রাকে দেখে তারও থমকে দাঁড়ালো। সোনালিকা ইহান আর শুভ্রাকে ভালোভাবে লক্ষ্য করে তীর্যক হেসেই বলল, এত হাসাহাসি করছো দুজনে, খুব সুখী মনে হচ্ছে। ম্যারিড কাপল নাকি তোমরা? শুভ্রার হাতটা ধরে শক্ত করে তার হয়ে ইহান জবাব দিল, হ্যাঁ, আমরা ম্যারিড কাপল, আর আমরা একে অপরকে পেয়ে ভীষণ খুশি বলেই এত হাসাহাসি করছে। আর তাই তোমার আমাদের এত সুখী মনে হচ্ছে। বাস্তবিক অর্থে আমরা তাই, সত্যিই আমরা হ্যাপি কাপল। বলেই শুভ্রার দিকে আবেগী নজরে তাকালো ইহান। শুভ্রাও তাই করলো। তাদের দুজনকে এত সুখে দেখে গা জ্বলে উঠল সোনালিকা আর রোহানের। রোহান তাচ্ছিল্য করে ইহানের উদ্দেশ্যেই বলল, হ্যাঁ, তা তো তোরা সুখী হবি। বিয়ের দিন অন্যের হবু স্ত্রীকে কে নিয়ে বিয়ে করতে চেয়েছিলি তুই? লজ্জা থাকা উচিত তোর। রোহানের কথায় শুভ্র হেসে উঠল। রোহানের দিকে জ্বলন্ত দৃষ্টি তাকিয়ে আঙ্গুল উঁচিয়ে শক্ত কণ্ঠে সে বলে উঠল, সাবধানে কথাবার্তা বলবেন মিস্টার রোহান। আমার স্বামী আমাকে কারোর কাছ থেকে কেড়ে নেয়নি, বরং ভাগ্যই আমাদের একত্রিত করেছে। ভালোবেসে বিয়ে করেছি আমরা দুজন। কেড়ে তো নিতে চেয়েছিলেন আপনি। নির্লজ্জের মতো আমার মতামতের গুরুত্ব না দিয়ে বিয়ে করতে চেয়েছিলেন আমায়। শুভ্রা অপমানজনক কথা শুনে রোহানের গা জ্বলে উঠল। শুভ্রার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে হাত মুঠিবষ্ট করলো সে। সোনালিকা ইহানের উদ্দেশ্যেই বলে উঠল, এক থার্ড ক্লাস মেয়ের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছিলে ইহান? আই ক্যান বিলিভ ইট। সোনালিকা কথাটা শেষ করার আগে ইহান প্রচন্ড জোরে একটা থাপ্পড় মারল তার গালে। সোনালিকা গালে হাত দিয়ে ঝট করে ইহানের পানে বিস্তৃত দৃষ্টিতে তাকিয়ে রইল। ইহান রাগে চল শক্ত করে ক্রুদ্ধ আওয়াজে বলতে লাগলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ সোনালিকা, তোমার লিমিট ক্রস করো না একদম। আমার স্ত্রীর উদ্দেশ্যে আর একটা বাজে কথা বললেও আমি কিন্তু সহ্য করবো না। জিভ টেনে ছিঁড়ে ফেলবো একদম। আজকে ওয়ার্নিং দিয়ে দিলাম, তাই শুধু থাপ্পড় মেরেছি। নেক্সট টাইম এমন করলে কিন্তু একদম ছাড় পাবে না তুমি। আর কি যেন বলছিলে, আমার স্ত্রী থার্ড ক্লাস? তবে একটা কথা শুনে রাখো, তুমি একটা স্যাসরা থার্ড ক্লাস মেয়ে, যে সারাক্ষণ অন্যের পিছনে লেগে থাকো। আর কখনো যেন তোমাকে আমার সামনে না দেখি, তাহলে এর ফল ভালো হবে না। বলে ইহান শুভ্রাকে নিয়ে দ্রুত সেখান থেকে প্রস্থান করলো। সোনালিকা তাদের দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে তাদের দাঁত পিষল। রোহানও একই অবস্থা। ইহান আর শুভ্রা যাওয়ার দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে সে। রোহান আর সোনালিকা বিয়ে করেছে, 2 বছর হতে চলল। দুজনের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে বলতে হয়, তবে এখনো দুজনের মনে সেই না পাওয়ার ক্রোশ সঞ্চিত রয়েছে। রোহান সোনালিকার হাত ধরে বলল, চলো সোনালিকা, বাসায় ফিরতে হবে আমাদের। সোনালিকা হাত মুঠিবষ্ট করে রাগে কাঁপতে কাঁপতে বলতে লাগলো,
আমি এর শেষ দেখে ছাড়বো। আমাকে রিজেক্ট করে ওই মেয়েকে নিয়ে সুখী হবে ইহান। আমি সেটা কখনো হতে দেব না। ইহান জিজ্ঞাসা করলো। কি করবি তুই? দেখে যাও আমি কি করি। মস্ত এক প্ল্যান করছি আমি, আর সেই প্ল্যানে আমাকে সহযোগিতা করবে তুমি। আমি? হ্যাঁ তুমি। বলেই শয়তানে হাসি হাসল সোনালিকা। রোহান কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকলেও পরক্ষণে তার অধরে ফুটে উঠল শয়তানি বাঁকা হাসি। প্রেগনেন্সির 4.5 মাস অতিবাহিত হয়ে গিয়েছে শ্বেতার। তার কমল সিলি মুদর কিছুটা ফুলে ফেপে উঠেছে। কিউট চেহারাটা হয়ে উঠেছে গুলুমুলু। চেহারার লাবণ্য ও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে আরো কয়েক গুণ। তাকে দেখলেই কেমন যেন আদর করতে ইচ্ছা হবে সবার। নিজেকে তাই শ্বেতার ছোট্ট শিশুর মতো মনে হচ্ছে। ডাইনিং টেবিলে বসে আছে সেটার পুরো পরিবার। এখানের আগমনের উপলক্ষে বিয়ের পরে জামাই আপ্যায়নের মতো আজও পুরো পরিবার একত্রিত হয়েছে। ডাইনিং টেবিল জুড়ে শোভা পাচ্ছে হরেক রকমের সুস্বাদু খাবার। খাবারের ঘ্রাণে মমো করছে চারপাশ। আজকে অবশ্য ইহানের পাশাপাশি এরিসও দাওয়াত দিয়েছেন আহাত আলম ও শারমিন বেগম। ছেলেটার প্রতি মন থেকে বিগলিত হয়ে উঠেছেন তারা। এই 3 মাসে এরিসে তাদের সাথে শান্ত নর্ম ব্যবহার, শ্বেতার প্রতি দায়িত্ববোধ ভালোবাসা তাদেরকে মুগ্ধ করেছে। সত্যি সত্যি মন থেকে তাকে ছেলের স্থান দিয়েছে তারা। পরিবারের অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে মেনে নিতে শুরু করেছে এরিসকে। তবে রায়ান এখনও তার ছোট্ট ভাইয়ের প্রতি করা এরিসের ব্যবহারের জন্য কিছুটা মনক্ষুণ্ণ রয়েছে, তবে সেটা কারোর সামনে প্রকাশ করে না। এরিস যথারীতি শ্বেতাকে নিজের পাশের চেয়ারে বসিয়ে দেয় আর তার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। প্লেটের পুষ্টিকর খাবার সমূহ দিয়ে সেগুলো পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনাও করছে সে। পরবর্তী নিজের হাতে খাইয়ে দিতে চাইলে শ্বেতা অনুরোধে তাকে নিজের হাতে খাইয়ে না দিতে এরিসও আর জোরাজুরি করে না। খেতে খেতে হঠাৎ নিজের চেয়ারের অবস্থা নড়বড়ে অনুভব করলো শ্বেতা। চৌকিতে এরিসের দিকে তাকাতে সে লক্ষ্য করে এরিস টেবিলের নিচ থেকে তার চেয়ারটা টেনে নিজের নিকটে নিয়ে আসছে। সকলের অগোচরে বাম হাত দিয়ে তার কোমর পেঁচিয়ে ধরে রাখে। শ্বেতা বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে থাকে, অথচ এরিস সামনের দিকে ফিরে এমন নির্বিকার ভাবে খেতে থাকে যেন কিছুই হয়নি। শ্বেতা হাঁসফাঁস করে বাম হাত দিয়ে এরিসের হাতটা ছাড়াতে চেষ্টা করে, কিন্তু এতে এরিসের হাতের বাঁধন ক্রমশ গাঢ় হয়। শ্বেতা ঠিকভাবে খেতেও পাচ্ছিল না, অস্বস্তি হচ্ছিল তার। তাই এরিসের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে সে বলে উঠল। এরিস শ্বেতার দিকে নির্লিপ্ত দৃষ্টি হেনে গম্ভীর কণ্ঠে বেশ জোরেই বলে উঠল। আমায় কি কিছু বললে তুমি শ্বেতা? জোরে বলো, আমি শুনতে পাইনি। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? এরিসের কথায় উপস্থিত সকলে শ্বেতার দিকে তাকায়। শ্বেতা হতভম্ব হয়ে সবার দিকে তাকিয়ে থাকে। সে কি বলবে না বলবে কিছুই ভেবে পায় না। পরক্ষণে মুখে একটা জোরপূর্বক হাসি টেনে এনে এরিসের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, না না, আমি তো কিছুই বলিনি, আপনি খান না। তারপর সকলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোমরাও প্লিজ খেতে থাকো, কিছুই হয়নি আমার। মুখে এটা বললেও মনে মনে এরিসের 14 গোষ্ঠী উদ্ধার করতে থাকে সে। এরিস এটা বুঝতে পেরে ঠোঁটে বাঁকা হাসে। হঠাৎ খাওয়ার ফাঁকে সে তার কোমরে আলতো করে একটা চিমটি কাটে সে। সেটা আউশ শব্দ করে ওঠে। আবারও উপস্থিত সকলে তার দিকে তাকায়। সে তার ফেল ফেল করে সকলের দিকে তাকিয়ে থাকে। এরিস যথারীতি নির্বিকার। শারমিন বেগম বিরক্ত হয়ে বলেন, তুই একটু পর পর এমন করছিস কেন শ্বেতা? ঠিক মতো খা, নাকি কোনো সমস্যা হয়েছে? এরিস খাবার শেষ করে বলে উঠল, কোনো সমস্যা হয়নি শাশুড়ি মা। আসলে আমাদের বেবিটা হয়েছে খুব দুষ্টু। একটু পর পর পেটের ভিতর থেকে মাকে বিরক্ত করছে সে। এরিস এরপর সে তার পেটের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো করে বলতে থাকে, একদম দুষ্টুমি করে না পাপা। তুমি না গুড চাইল্ড? গুড চাইল্ড কি মাম্মাকে কখনো বিরক্ত করে? এখন থেকে আর বিরক্ত করবে না, কেমন? সে তা হা করে এরিসের মুখ পানে তাকিয়ে থাকে। তার পেটে অবস্থানরত বাচ্চাটাও হয়তো বলছে, মাম্মাম, পাপ্পা।
কত বড় মিথ্যেবাদী দেখেছো? নিজের দোষ আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে আমাকে সবার সামনে দুষ্টু বানিয়ে দিচ্ছে। শ্বেতা মনে মনে বলল, তুই শুধু একবার আই কিট্টু, আমি আর তুই মিলে তোর পাপাকে একদম শায়েস্তা করব। অনেক জ্বালিয়েছে তোর পাপা আমাকে। এরিস এবার আহাত আলম ও শারমিন বেগমের দিকে তাকিয়ে সিরিয়াস কণ্ঠে বলতে লাগলো, আমি সব সময় সে তার আশেপাশে থাকতে পারি না। এর অবশ্য একটা কারণও রয়েছে। সেসব এখন বাদ। আপনারা ওর দিকে প্রপারলি নজর রাখবেন। খাওয়া দাওয়া নিয়ে যেন কোনো অনিয়ম না করে। একটু পরপর অল্প অল্প করে সব হেলদি ফুড খাওয়াবেন। আর ওর আশেপাশে সবসময় ফিমেল স্টাফার থাকবে। সে তার কোনো প্রয়োজন হলে যেন সাথে সাথে সেগুলো তারা পালন করে। না হলে কিন্তু ওদের একটাকেও আমি ছাড়বো না। এরিসের শেষে শীতল কণ্ঠে থমকিতে পাশে অবস্থানিত ফিমেল স্টাফরা কয়েকটা শুকনো ঢোক গেলে তারা দ্রুত তাদের দায়িত্ব যথাযথ পালন করবে বলে জানিয়ে দেয়। শারমিন বেগম হাসি মুখে বলে ওঠেন, এইসব নিয়ে তুমি চিন্তা করো না বাবা। আমার মেয়েকে আমি সব সময় দেখে শুনে রাখবো। ওর কোনো অযত্ন হতে দিব না। সুরভা পাশ থেকে বলল, আমার 10টা না 5টা না, একটা মাত্র বোন। ওর প্রেগনেন্সির পুরো সময়টাতে আমি ওর পাশে থাকবো। একে একে সবাই শ্বেতার পাশে থাকার কথা জানায়। এতে শ্বেতা আবেগে আবৃত হয়ে যায় এবং এরিস স্তব্ধ স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারাও সারাটাক্ষণ ইচ্ছে করে শ্বেতার আশেপাশে থাকতে, কিন্তু সে তার অন্যায়ের প্রতিদান হিসাবে সে তার দেওয়া শাস্তিটা মাথা পেতে নিয়েছে। যতদিন না পর্যন্ত শ্বেতা তাকে নিজের থেকে কাছে ডেকে নিবে, ততদিন পর্যন্ত সে শ্বেতাকে কোনো রকম জোর জবরদস্তি করবে না। এরিস স্মিত হেসেই বলল, আপনাদের কথাবার্তা শুনে আমি ভরসা পেলাম। আমার দাদিজান বলেছেন মেয়েদের প্রথম সন্তান গর্ভে থাকাকালীন নাকি বাপের বাড়িতে থাকতে হয়। সেজন্য অনিচ্ছা সত্ত্বেও আমার শ্বেতাকে এখানে রাখতে হচ্ছে। নতুবা ওকে আমি সারাক্ষণ আমার কাছে রেখে দিতাম। একটা মুহূর্ত আমার কাছ ছাড়া করতাম না। প্রেগন্যান্সির পুরো সময়টা ওকে প্রপার টেক কেয়ার করতাম। বলে গভীর মায়াভরা দৃষ্টিতে শ্বেতার পানে তাকালো এরিস। শ্বেতার দৃষ্টিজোড়া কমল ও সিক্ত হয়ে উঠল। হৃদয় জুড়ে রঙের প্রজাপতির দল উঠতে লাগলো। তার অবচেতন মন ধীরে ধীরে স্বীকার করে নিয়েছে সে সত্যি এরিসের প্রতি দুর্বল হতে শুরু করেছে। এরিস শ্বেতার দিকে তাকিয়ে বলল, খুব দ্রুত দাদিজান বিডিতে আসছে, শুধুমাত্র তোমাকে দেখার জন্য। শ্বেতা খুশিতে লাফিয়ে উঠে বলল, সত্যি? বলে বেসিনে হাত ধুয়ে চলে গেল এরিস। তার কিছুক্ষণ পর শ্বেতা সেখানে উপস্থিত হলো। এরিস স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে টাওয়াল দিয়ে হাত মুছলো। তারপর শীতল কণ্ঠে শ্বেতার উদ্দেশ্যে আদেশ ছিল, মুখটা মুছিয়ে দাও এডিকশন। কি? শুনতে পাওনি? স্বামীর সেবা কিভাবে করতে হয় তাও জানো না? মুখ মুছিয়ে দাও আমার। শ্বেতা কিছুক্ষণ স্তব্ধ করে নিজের ওড়না টেনে নিয়ে সযত্নে এরিসের ঠোঁটের উপর নিচে মুছে দিল। এরিস গম্ভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকতে থাকতে এক ঝটকায় তাকে নিজের কাছে টেনে নিল। তারপর সে তার কপালে কপাল ঠেকিয়ে আরো কাছে যেতে নিবে। ঠিক তখনই হঠাৎ এরিসের ফোনে একটা কল চলে এলো। এরিস শ্বেতাকে ছেড়ে দিয়ে কলটা রিসিভ করে কানে ধরে রইল, কিন্তু কোনো কথা বলল না। ওপাশ থেকে এক নাগাড়ে কেউ কিছু বলেই যাচ্ছে। এই সবটা শুনে ফোন রেখে একটা দীর্ঘশ্বাস ফেল। শ্বেতা উদ্বিগ্ন হয়ে প্রশ্ন করল, কার ফোন ছিল? এরিস গম্ভীর কণ্ঠে জবাব দিল, ফারহানের। আমাকে একটা ইমার্জেন্সি কাজে আজকে সন্ধ্যার ফ্লাইটে ইটালি যেতে হবে। এসে চলে যাওয়ার কথা শুনে শ্বেতার মনে হঠাৎ করে একটা ঝড় বয়ে গেল যেন। না চাইতেও তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ফলো ফলো মুখটাতে আধার ঘনিয়ে এলো। এরিস সেটা লক্ষ্য করে তর্জন্য আঙ্গুল দিয়ে তার গোটা মুখমণ্ডল গ্রিভাস স্লাইড করতে করতে হাঁকছি স্বরেই বলল, উইল ইউ মিস মি বেবি গার্ল? সেটা থতমত খেয়েই বলল, না, একদমই না। এরিস ডেভিল স্মাইল দিয়ে বলল, না করলেও সমস্যা নেই। আমি ফিরে এসে আবার তোমার ক্লাস নেব। তখন মিস করা কাকে বলে, কত প্রকার ও কি কি সব একদম পাই টু পাই শিখে যাবে সুইট হার্ট। বলে সে তার কানে লতিতে আলতো করে কামড় বসিয়ে দিয়ে
এরিস। তারপর শেষবারের মতো তার ঠোঁটে আলতো চুমুন করে হন হন করে বেরিয়ে যায় বাড়ি থেকে। একটা বড় পিছন ফিরে তাকায় না। সে তার ছলছল ও আহত দৃষ্টিতে এরিসের যাওয়ার পানে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তারপর বিড়বিড় করে বলতে থাকে, আপনি আমার জীবনে প্রলয়কারী এক সুনামির মতো, যে কিনা আমার সর্বস্ব ধ্বংস করে দিয়ে নিজের মাঝে বিলীন করে নিয়েছেন। রাত প্লিজ, চলো আমরা পালিয়ে বিয়ে করে নিই। উদ্ভন্তরের ন্যায় হতভম্ব হয়ে ছুটে এসে রাতকে ধরে কথাগুলো বলল ঈশা। বাড়ির প্রতি মানুষ তখন তাদের সামনে দাঁড়িয়ে। রাত হতবিম্বল হয়ে ঈশার পানে তাকিয়ে রয়েছে, অথচ ঈশা অন্য কোনো দিকে কোনো ভ্রুক্ষেপে নেই। তার পরনে কাতান সিল্কের একটি দামি শাড়ি, শরীরের বিভিন্ন অঙ্গে শোভা পাচ্ছে নামি দামি অলংকার। রাত ঈশাকে ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজে তার উপর পাশে বসলো। তারপর তার হাতের পানির গ্লাস ধরিয়ে দিয়েই বলল, রিল্যাক্স ঈশা, কাম ডাউন। এক্সাইটেড না হয়ে নিজেকে শান্ত করো, তারপর খুলে বলো কি হয়েছে। ঈশা ঢকঢক করে সম্পূর্ণ পানি শেষ করলো। উপস্থিতি সকলে তার দিকে উৎসুক ও কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ঈশা কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করেই বলল, বাবা আমার বিয়ে অন্যত্র ঠিক করে ফেলেছে রাত। আজকে তারা আমায় দেখতে এসেছিল। আমি প্রতিবাদ করায় বাবা আমায় গায়ে পর্যন্ত হাত তুলেছে। তারপর সুযোগ বুঝে আমি সেখান থেকে পালিয়ে এসেছি। ঈশা রাতকে জড়িয়ে ধরে কাতর কণ্ঠেই বলতে লাগলো, প্লিজ রাত, চলো আমরা বিয়ে করে ফেলি। বাবা কখনো আমাদের সিদ্ধান্ত মেনে নেবে না। আমাকে তোমার থেকে আলাদা করে জোর করে অন্যত্র বিয়ে দিয়ে দেবে। রাতকে এবার বেশ অস্থির ও চিন্তিত দেখালো। সে অসহায় মুখে পরিবারের বাকি সদস্যদের উদ্দেশ্যে তাকিয়ে রইল। সালেহা বেগম ঈশার উদ্দেশ্যেই বলেন, কিন্তু পিতামাতার সম্মতি ছাড়া তো বিয়ে জায়েজ হয় না মা। ঈশার অস্থির মুখে এবার বিষণ্ণতা চেপে বসল। আমিনুর আলম তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, চিন্তা করো না মা, দরকার হলে আমি নিজে গিয়ে তোমার বাবার সাথে কথা বলবো। ঈশা পেতে তুলল আমিনুর আলমকে জড়িয়ে ধরে কান্না মিশ্র কণ্ঠেই বলে উঠল, আপনি বাবাকে চেনেন না আঙ্কেল? সে যা বলে তাই করে ছাড়ে। বাবা আপনার কথা শুনবে না। আমার আর রাতের বিয়ে সে হতেই দেবে না। রাত ঈশার হাতে হাত রেখে ভরসা আশ্বাস দিয়েই বলল, আমার উপর ভরসা রাখো ঈশা। পৃথিবীর কোনো শক্তি তোমাকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। আর সময় এখন পাল্টেছে। প্রাপ্তবয়স্ক মেয়ের অনুমতি ব্যতীত তাকে জোর করে অনর্থ বিয়ে দেওয়া যায় না। আইন তোমার সাথে থাকবে। রাদের কথায় ঈশা ভরসা পেল যেন। অপর হাত দিয়ে রাদের হাতখানি সে শক্ত করে চেপে ধরে রইল। পরিবারের অন্যান্য সদস্যরাও ঈশাকে যথেষ্ট সাপোর্ট করলো। ঈশাদের বিশাল দোতলা বাড়ির আলিশান ড্রয়িং রুমের সোফায় বসে রয়েছে আমিনুর আলম, সালেহা বেগম এবং রাত। সেন্টার টেবিলের অপর পাশে 12 কেজি মিষ্টির বক্স রেখে দিয়েছে তারা। তাদের সামনে গম্ভীর মুখে দাণ্ডরমান শাহরিয়ার আমান চৌধুরী, তার স্ত্রী চারুলতা আমান চৌধুরী, বড় ছেলে আহাত আমান চৌধুরী এবং একমাত্র মেয়ে ঈশা ইয়ামিনা চৌধুরী। স্ত্রী ও পুত্রদিকে একবার তাকিয়ে আমিনুর আলম বেশ নর্ম কণ্ঠেই বলে উঠলেন, মিস্টার শাহরিয়ার আমান চৌধুরী, আপনার কাছে আমি একটি প্রস্তাব রাখতে এসেছি। আশা করছি আপনি আমায় নিরাশ করবেন না। কিসের প্রস্তাব? আপনার একমাত্র মেয়ে ঈশা ইয়ামিনা চৌধুরীর সাথে আমার একমাত্র ছেলে রাজ সাহমাতের বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। কয়েক মুহূর্তে স্তব্ধ রইল অপর পক্ষ। শাহরিয়া আমান চৌধুরী ক্ষুদ্র চেহারাটা কারো দৃষ্টি অগ্রসরে গেল না। তিনি তাতে দাঁত চেপে বললেন, আমার মেয়ে যে অন্যত্র বিয়ে করে ফেলেছে সেটা কি আপনারা জানেন না? আমিনুর আলম স্মিত হেসে জবাব দিলেন, সবই জানি, কিন্তু আপনি যে আপনার মেয়ের অমতে তাকে অন্যত্র বিয়ে দিতে যাচ্ছেন সেটাও কিন্তু ঠিক নয়। এখন আপনার কাছ থেকে আমরা জানতে হবে আমার মেয়ের সাথে আমি কি করব না কি করব। আপনার মেয়ে, অবশ্যই আপনি সিদ্ধান্ত নেবেন তার সাথে কি করবেন বা না করবেন, তবে তার মতামতের বিরুদ্ধে কিছু করতে পারেন না আপনি। একটু থেমে আমিনুল আলম আবারও বলতে লাগলেন, আপনি তো ব্যবসায়ী মানুষ, আপনার সাথে একটা চুক্তি করলে কেমন হয়? শাহরিয়া আইমান চৌধুরী ফরুকিসকে জিজ্ঞাসা করলেন, কিসের চুক্তি?
আমার ছেলে আপনার সমকক্ষ যেতে সর্বোচ্চ পরিশ্রম করবে। এর আগে আপনার মেয়ের সাথে তার বিয়ে হবে না, শুধু কাবিন হয়ে থাকবে। যেদিন আমার ছেলে প্রতিষ্ঠিত হতে পারবে, সেদিন আপনার মেয়েকে সে স্ত্রী হিসেবে নিজের ঘরে তুলে নেবে এবং আপনি তাতে বাধা দিতে পারবেন না। এই চুক্তিতে আপনি কি রাজি, মিস্টার চৌধুরী? শাহরিয়ামান চৌধুরী একবার স্ত্রী পুত্র কন্যার দিকে তাকিয়ে দৃষ্টি বলালেন। নিচু আওয়াজে কিছু সলা পরামর্শন করে নিলেন স্ত্রী পুত্রের সঙ্গে। তারপর দারাজ গলায় বলল, বেশ, তাই হবে। দুজনের কাবিন করিয়ে রাখা হবে। আর আপনার ছেলেকে আমি 2 বছরের সময় দিচ্ছি। এর মধ্যে সে তার প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হলে আমার মেয়েকে তৎক্ষণাৎ ডিভোর্স দিতে হবে। আমিনুল আলম স্ত্রী ও পুত্রের দিকে তাকালেন। দ্বিধান্বিত থাকলেও তারা সম্মতি জানালো। আমিনুল আলম জানালেন, বেশ, তাই হবে। ঈশা ও রাদের মুখে হাসি ফুটে উঠল। অময়িক দৃষ্টি বিনিময় করলো দুজন। সেই সাথে কিছুটা আশঙ্কাও দেখা দিল দুজনের চোখে। তবে একে অপরের সঙ্গে হয়ে সকল বাধা মোকাবেলা করতে তারা দৃঢ় প্রত্যয়ী। চোখের ভাষায় সেটা যেন দুজন দুজনকে বুঝিয়ে দিল। তুমি আর এত এত গার্ডস থাকতে এটা কিভাবে সম্ভব হলো ফারহান? নাহিয়ান খান কিভাবে তোমাদের সকলের চোখ ফাঁকি দিয়ে প্যালেস থেকে গায়েব হয়ে গেলেন? রাগে অগ্নিশর্মা হয়ে বজ্রকণ্ঠে ফারহানের উদ্দেশ্যে কথাগুলো বলল এরিস। ইতিমধ্যে প্যারিসের হল রুমে একটি আসবাবপত্র ঠিক অবস্থানে নেই। সবগুলো এরিসের ক্রোধের শিকারে ভেঙে গুড়িয়ে গেছে। ফারহান এবং তার সামনে উপস্থিত সকল গার্ডসরা মাথা নিচু করে রইল। সকলে ভয়ের শুকনো ঢোক গেলেও ফারহান নিচু কণ্ঠেই বলে উঠল, স্যার, আমার মনে হয় নাহিয়ান খানকে কেউ উদ্ধার করে নিয়ে গেছে। আর আমাদের মধ্যে কোনো গার্ডসই হয়তো বিশ্বাসঘাতকতা করেছে। তার মাধ্যমে হয়তো পরাশক্তি কেউ নাহিয়ান খানকে এখান থেকে বের করে নিয়ে গেছে। এরিস বহু কষ্টে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে। জোরে জোরে শ্বাস নিয়ে চোখ বন্ধ করে কপালে 2 আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতে শীতল কণ্ঠেই বলল, চেক দ্য এন্টিয়ার প্যালেস সিসিটিভি ফুটেজ। একটা গার্ড শুকনো ঢোক গিলেই বলল, পুরো প্লেসের সিসিটিভি ফুটেজকে যেন ডিলিট করে দিয়েছে। এরিস ক্রোধ সীমা এবার ছাড়িয়ে গেল যেন। প্রচণ্ড এবং হুঙ্কার ছেড়ে সে উপস্থিত সকল গার্ডের দিকে তাকিয়ে রইল। তারপর তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো সবাইকে। সকলে মাথা নিচু করে ভয়ে জুবুথুবু হয়ে কাঁপতে লাগলো। এরিস ধীর গতিতে হাঁটতে হাঁটতে উপস্থিত সখানের গার্ডের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর বোলাতে লাগলো। তারপর কোনো কথা ছাড়াই পিস্তল বের করে মাঝখানে সারির 7 জন গার্ডকে কোনো কথাবার্তা ছাড়াই শুট করে দিল। মুহূর্তে প্রাণ পাখি বেরিয়ে গেল তাদের দেহ থেকে। উপস্থিত সকলে হতবিম্বল হয়ে এই দৃশ্য পর্যবেক্ষণ করতে লাগলো। এরিস দাঁতে দাঁত চেপে শক্ত কণ্ঠেই বলল, ট্রেটর্স হ্যাভ নো প্লেস ইন মাই আম্পায়ার। ফারহান অনেক সাহস সঞ্চয় করে আমতা আমতা করে জিজ্ঞাসা করলো, কিন্তু স্যার, আপনি কি করে জানলেন যে এরাই বিশ্বাসঘাতকতা করেছে? এরিস অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকাতেই সে দৃষ্টি নামিয়ে নিল। তারপর হিম ভীতর কণ্ঠেই বলল, বহু বছরের অভিজ্ঞ চোখ আমার। চোরা চেহারা আর বডি ল্যাঙ্গুয়েজ দেখেই নিশ্চিত হয়ে যেতে পারি তার ভেতরের কার্যকলাপ সম্বন্ধে। তারপর ফারহান সহ উপস্থিত সকলের উদ্দেশ্যে আদেশ চলল সে, 24 ঘন্টার মধ্যে মিস্টার নাহিয়ান খানকে আমি আমার প্যালেসে দেখতে চাই। এর ব্যতিক্রম হলে কাউকেই রেহাই দেব না আমি। সকলে মাথা নত করে সম্মতি জানাতেই এরিস গটগট করে দোতলার উদ্দেশ্যে চলে গেল। একটি অন্ধকারাচ্ছন্ন কক্ষ। বাতাসে কেমন একটা গুমুট গুমুট গন্ধ ভেসে আসছে। রুদ্ধশ্বাস করা অনুভূতিরা ঘিরে ধরতে চাইবে এমন একটা আবহাওয়া চারপাশে বিরাজমান। রুমটার ঠিক মাঝখানে একটা হলদে বর্ণের টিউবলাইট ঝোলানো। তার নিচেই একটি কাঠের হাতওয়ালা চেয়ারে বন্দি অবস্থা অচেতন হয়ে পড়ে রয়েছে শ্বেতা। তার হাত পা যথারীতি লাইনের দড়ির শক্ত বাঁধনে বাঁধা, মুখটাও স্কোপ দিয়ে আবদ্ধ, মাথাটা নিচের দিকে কিছুটা ঝুঁকে রয়েছে। বেশ কয়েক ঘন্টা যাবৎ এইভাবে অচেতন হয়ে পড়ে রয়েছে শ্বেতা। জ্ঞান ফেরার পরে ধীরে ধীরে পিট পিট করে চোখ খুলতেই নিজেকে এরকম একটা রুমে আবিষ্কার করে শিউরে উঠল সে। মুহূর্তে তীব্র একটা ভীতি তাকে গ্রাস করে ফেলল।
সবার আগে তার চোখ গেল নিজের উদরের ভিতরে থাকা ছোট্ট প্রাণ পাখিটার দিকে। সাথে সাথে নিজেকে ছাড়াতে আপ্রাণ চেষ্টা করতে করতে ছটফট করতে লাগলো সে। হঠাৎ করে রুমের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো একজন পরিচারিকা। সোজা শ্বেতার সামনে আসে দাঁড়ালো সে। শ্বেতা তাকে চিনতে একটু দেরি হলো না। সে হলো এরিসের ঠিক করে রাখা ফিমেল স্টাফদের মধ্যে একজন। তড়িৎ বেগে শ্বেতার কয়েকটা ঘন্টা আগের কাহিনী মনে পড়ে গেল। রুমে আরাম করে ঘুমাচ্ছিল শ্বেতা। গভীর ঘুমে নিজের অনাগত সন্তান এবং এরিসকে নিয়ে সুখ স্বপ্নে বিভোর হয়েছে সে। ঘুমের মাঝেই তার ঠোঁটের কোণে দৃশ্যমান হচ্ছিল একটা সূক্ষ্ম তৃপ্তির হাসি। তখনই হঠাৎ নিঃশব্দ তার রুমে কারো পদচারণ ঘটে। তারপর তড়িৎ গতিতে একটা হাত রুমাল সহ শ্বেতার মুখে চেপে ধরে। তীব্র ক্লোরোফর্মের প্রভাবে কিছুক্ষণ ছটফট করে মুহূর্তে অচেতন হয়ে পড়ে শ্বেতা। তারপর তার আর কিছুই মনে নেই। ফিমেল স্টাফটির নাম রিনি। শ্বেতার সামনে কেমন ভয়ার্থ কেমন অপরাধী মুখে দণ্ডমান সে। শ্বেতা খানিকটা কৌতূহল এবং ঘৃণা ভরা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। রিনি শ্বেতার মুখের বাঁধন খুলে দিয়ে হাত কসলাতে কসলাতে মাথা নিচু করে অপরাধী কণ্ঠে বলতে লাগলো, আমায় মাফ করবেন ম্যাম, কিন্তু আমি অস্ত্রের মুখে জিম্মি হয়ে এমনটা করতে বাধ্য হয়েছি। শ্বেতা সুচারু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বলো, কে তোমায় এসব করতে বলেছে এবং কেন? সেটা আমি বলতে পারবো না ম্যাম। অ্যারিস জানতে পারলে তোমাকে ছাড়বে না, একদম জানে মেরে ফেলবে। আর যে তোমাকে দিয়ে এসব করাচ্ছে তাকেও সে ছাড়বে না। কে কাকে ছাড়বে না শুনি? হঠাৎ করে একটি গমগমে পুরুষালী কণ্ঠে ভাঙা ভাঙা বাংলায় কথাটি বলে উঠল এক আগন্তুক পুরুষ। শ্বেতা এবং রিনি উভয়ের দৃষ্টি ফিরিয়ে তার দিকে তাকালো। অন্ধকার ভেদ করে ধীরে ধীরে শ্বেতার সামনে দৃঢ়মান হলো আলোকচন্দ্র কার্ল। তার পিছনে পিছনে আরো ৬-৭ জন কালো পোশাক এবং অস্ত্রধারী গার্ড এগিয়ে আসলো। শ্বেতা এখনো সামনে আলোকচন্দ্র কার্লকে দেখেনি বলে তার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইল। আলোকচন্দ্র শ্বেতার কাছে এগিয়ে এসে তার চুলের মুঠি শক্ত করে ধরে দাঁতে দাঁত চেপে ক্রুদ্ধ কণ্ঠে বলতে লাগলো, তোমার স্বামীর সাথে আমার বহু পুরনো হিসাব নিকাশ বাকি রয়েছে, সেই সব তো চুকাতে হবে তাকে। আর তার মাধ্যম হচ্ছে তুমি। কান টানলে যেমন মাথা আসে, তেমনি তোমাকে নিয়ে আসার পর এরিস নিজে থেকেই আমার কাছে ধরা দেবে। শ্বেতা আলেকচন্দ্রের ব্যাপারে বিস্তারিত না জানলেও এতটুকু বুঝতে পেরেছে সে এরিসের শত্রু এবং তার অনাগত সন্তানের জন্য হুমকি স্বরূপ। তবু সে দমে না গিয়ে তাদের দাঁত চেপে কঠোর কণ্ঠে বলল, কাপুরুষরাই সবসময় পেছন থেকে আঘাত করে। আপনি অ্যারিসের সাথে সামনাসামনি পারেননি বলেই তো তার দুর্বলতায় আঘাত করে তাকে কাবু করতে চাইছেন। আপনি একটা কাপুরুষ। তবে চিন্তা করবেন না, আমার স্বামী অ্যারিস ঠিকই আপনাকে আপনার উত্তম প্রতিদান দিয়ে দিবে। কথাগুলো শেষ করে সাথে সাথেই আলোকচন্দ্র কার্ল প্রচণ্ড রেগে গিয়ে শ্বেতার গালে পরপর দুটি থাপ্পড় মারতে লাগলো। শ্বেতার মুখ থুবড়ে অন্যদিকে ঘুরে গেল। তার ঠোঁটের কোণা ওর নাকে এক পায়ে রক্ত বেরোতে লাগলো। সে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে হাঁপাতে লাগলো। আলেকচন্দ্র কার্ল প্রচণ্ড রেগে গিয়ে তার গার্ডের উদ্দেশ্যে বলল, এই গুদাম ঘরের চারপাশে কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দাও। এই মেয়েকে এখানে জীবন্ত পুড়িয়ে মারতে চাই আমি। আলেকজান্ডার কার্লোর কথাটি শুনে প্রচণ্ড ভয়ে কুঁকড়ে গেল শ্বেতা। তবে সেটা নিজের জন্য নয়, তার গর্ভের অনাগত সন্তানের জন্য। সে গর্জে উঠেই বলতে লাগলো, কাপুরুষ আপনি। অ্যারিসকে ভয় পাচ্ছেন বলেই এখনো তার সামনাসামনি হতে চাচ্ছেন না। আমাকে মেরে ফেলে পালিয়ে যেতে চাচ্ছেন। আলেকজান্ডার কার্লো শ্বেতার দিকে ফিরে শয়তানি বাঁকা হেসেই বলল, সে তুমি যাই ভাবো কিউট লেডি, আমি কিন্তু আমার সিদ্ধান্তে অটল থাকবো। তোমার ভাগ্য ভালো যে আমি তোমার সাথে উল্টাপাল্টা কিছু করিনি, না হলে এই অলেসান্দ্র কার্লো কোনো মেয়েকে ধরেছে অথচ তাকে ক্ষতবিক্ষত করেনি, এমন রেকর্ড কিন্তু নেই। আলেকজান্ডার ইঙ্গিত বুঝতে পেরে শ্বেতার সমস্ত শরীর রাগ আর ঘৃণা ঘিনঘিন করে উঠল। তবে আলেকজান্ডার ঘুরে চলে যেতে শ্বেতা ছটফট করে উঠে কাতর কণ্ঠে বলতে লাগলো, প্লিজ এমনটা করবেন না আমাদের সাথে। এখানে শুধু আমি একা নই, আমার গর্ভে আমার অনাগত সন্তানও রয়েছে। তার কথা ভেবে হলেও এমন নিষ্ঠুরতা প্রদর্শন করবেন না।
কিন্তু কে শুনে কার কথা? আলোকচন্দ্র নির্দয়ের মতো করে হেঁটে গট গট করে বাহিরে চলে যায়। রিনি শ্বেতার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে রাখে। ওইদিকে গার্ডরা পুরো গুদাম ঘরে কেরোসিন ঢেলে দেয়। রিনিকে সেখান থেকে সরিয়ে লাইটার দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে ওঠে আগুন। তার মাঝে শ্বেতার করুণ আর্তনাদ আর হাহাকার যেন চাপা পড়ে যায়। দাও দাও করে জ্বলছে আগুনের লেলিহার শিখা, চারপাশে সর্বত্র পুড়ে ছাই হয়ে গেছে। ধীরে ধীরে সেই আগুন এগিয়ে আছে শ্বেতার নিকট। শ্বেতা চিৎকার করতে করতে ক্লান্ত হয়ে গেছে। মনে মনে শত সহস্র বার আল্লাহ তাআলা এবং এরিশকে ডেকে চলেছে সে। অবশেষে নিস্তেজ হয়ে নিজের করুণ পরিণতি বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে সে। মনে মনে নিজের অনাগত সন্তানের উদ্দেশ্যে মাপ চেয়ে নেয়। আমাকে মাফ করে দিস কিট্টু। মাম্মাম তোকে বাঁচাতে পারলো না রে, তোকে পৃথিবীর আলো দেখানোর সৌভাগ্য দিতে পারলো না। মাম্মামের প্রতি রাগ করে থাকিস না কেমন? বিড়বিড় করে কথাগুলো বলার পর সে তার দু চোখ বেয়ে দু ফোঁটা নোনা জল দুগাল বেয়ে গড়িয়ে পড়ে। তবে তার দৃষ্টি শক্তি ঝাপসা হয়ে যাওয়ার আগে নিস্তেজ চোখে আগুনের ভিতর দিয়ে সে কাউকে ছুটে আসতে দেখে তার নিকটে খুব চেষ্টা করেও চোখ দুটো খুলে রাখা সম্ভব হয় না তার পক্ষে। তবে অনুভব করতে পারে একটা দীর্ঘ চোচা পুরুষ শরীরের দ্রুত এসে তার শরীরকে আষ্টে পিষ্টে আঁকড়ে ধরে। তারপর তার হাতে পায়ের বাঁধন খুলে দিয়ে নিজের কোলে তুলে নেয়। সে তার ঝাপসা দৃষ্টিও পরখ করতে পারে তার অপ্রিয় প্রিয়তম পুরুষটিকে। মুহূর্তে তার অধর কোণে লেপ্টে যায় বিজয়ের হাসি। এই দ্রুত সে তাকে নিয়ে গুদাম ঘরের বাইরে চলে আসে। সেফটি জ্যাকেট পরলেও সেটা এই মুহূর্তে পুরোপুরি ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। পুড়ে গিয়েছে শরীরের বিভিন্ন অংশ। তাতে তীব্র যন্ত্রণা অনুভব হলেও সেটাকে পাত্তা দেয় না সে, কারণ তার ভালোবাসার মানুষ এবং অনাগত সন্তানকে সে বাঁচাতে পেরেছে। এটাই তার জন্য পরম আনন্দের। সে তাকে নিজের সাথে একদম মিশিয়ে নিয়েছে এরিশ। তার শরীরে আগুনের একটু আঁচও লাগতে দেয়নি সে। বাহিরে ফায়ার সার্ভিসের অসংখ্য ইউনিট মুহূর্তে আগুন নেভাতে ব্যস্ত। তারা বারবার এরিশকে ভেতরে যেতে বারণ করলেও সে তাদের একটা কথাও শুনেনি। ফলশ্রুতিতে নিজে আঘাতপ্রাপ্ত হয়ে শ্বেতা এবং নিজের সন্তানকে সহ সামলাতে উদ্ধার করতে পেরেছে। বাহিরে অবস্থানত ফারহান এবং এরিশের গার্ডরা সহ প্রবল উৎকণ্ঠ নিয়ে দাঁড়িয়েছে। এরিশ আর শ্বেতাকে বাহিরে বেরোতে দেখে তারা তাদেরকে ঘিরে ধরে। নাহিয়ান খানকে পুরো ইটালি জুড়ে তল্লাশি চালিয়ে যাওয়ার পরও খুঁজে না পাওয়ার পর এরিশের হঠাৎ করে শ্বেতার কথা মনে পড়ে যায়। তার অচেতন মন অজান্তে তার বিপদের কথা চিন্তিত করতে থাকে। সেই সাথে আর্লেস চন্দ্র কার্লোকে সমৃদ্ধ ইটালি জুড়ে খুঁজে না পাওয়া হয় তার দেশে ছাড়ার খবরও এরিশের কানে পৌঁছায়। বেশ দেরি হয় না, পৌঁছাতে খুব বেশি দেরি হয় না। নাহিয়ান খানকে এরিশের অনুপস্থিতিতে আর্লেস চন্দ্র কার্লোই নিজের ক্ষমতা প্রয়োগ করে প্যারিস থেকে হটিয়ে নিয়েছে। সেক্ষেত্রে দুজন যে একই অবস্থানে অর্থাৎ বাংলাদেশে থাকবে সেটা চান্স সবচেয়ে বেশি ছিল, যেটা এরিশ খুব সহজেই বুঝতে পেরেছে। তাই সব দিক মিলিয়ে বিপদের আশঙ্কা করে ইটালি ছেড়ে সে দ্রুত বাংলাদেশে ব্যাক করে। আর তার ধারণা মোটেও মিথ্যা প্রতিপন্ন হয় না। সত্যি সত্যি ভীষণ বিপদের মুখে পড়ে গিয়েছিল শ্বেতা, যার কারণ ছিল স্বয়ং আলোকচন্দ্র কার্লো। তাকে সে কিছুতেই ছাড়বে না, ছাড়বে না সে বিশ্বাসঘাতনী রমণীকে। কিন্তু এই মুহূর্তে তার সমস্ত মনোযোগের কেন্দ্রবিন্দু হলো শ্বেতা। এরিশের কোলে নিস্তব্ধ হয়ে পড়ে রয়েছে শ্বেতা। তবে এখনো পুরোপুরি চেতনা হারায়নি সে, তবে ঠিকভাবে জাগ্রত থাকতে পারছে না। এরিশ শ্বেতাকে উষ্ণ আলিঙ্গনে নিয়ে তার চোখে মুখে অজস্র চুমু খেতে থাকে। এরিশের চোখের বাঁধ ভাঙা অশ্রু শ্বেতাকে হতবিহ্বল করে দেয়। ঝাপসা দৃষ্টি মেলে সে এরিশের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকে। অজান্তে তার চোখের কোণে দিয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা উষ্ণ অশ্রু। ফারহান এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে এরিশের উদ্দেশ্যেই বলল, আমাদের দ্রুত ম্যামকে হসপিটালে নিয়ে যেতে হবে স্যার, সেই সাথে আপনারও প্রপার ট্রিটমেন্ট দরকার। এরিশ মাথা নাড়িয়ে যেই মুহূর্তে শ্বেতাকে গাড়িতে তুলতে যাবে তখনই একটা শক্তিশালী বুলেট বিদ্যুৎ বেগে এসে
তীক্ষ্ণভাবে ঠিক তার বুকের বাম পাশে কিছুটা দূর বুকের মধ্যখানে গেঁথে যায়। সাথে সাথে প্রবল ঝটকা দিয়ে প্রকম্পিত হয়ে ওঠে ইরিশের সমস্ত শরীর। ফারহান এবং গার্ডসা হতবিহ্বল হয়ে পড়লেও পরক্ষণে নিজেদের বন্দুক তাক করে অজানা শত্রুর উদ্দেশ্যে, কিন্তু তাদের বিশৃঙ্খল এবং উদ্ভ্রান্তর অবস্থায় সুযোগ গ্রহণ করে সাথে সাথে আরেকটা বুলেট এসে লাগে এরিসের পিঠে। মূলত সেটা শ্বেতার গায়ে লাগতো, কিন্তু এরিস তৎক্ষণাৎ উল্টো দিকে ঘুরে যাওয়ায় সেটা আর হয়নি। শ্বেতা এই অবস্থায় পর্যবেক্ষণ করে গগনবিদারী এক আর্তনাদ করে ওঠে। এরিস নিস্তেজ হয়ে হাঁটু ভেঙে মাটিতে বসে পড়ে। রক্ত ভেসে যেতে থাকে পিছঢালা রাস্তা। তবু শ্বেতাকে শক্ত করে বুকে আঁকড়ে রাখে সে। গাছরা দুজনকে সুরক্ষিত করতে তাদের চারপাশ ঘিরে দাঁড়িয়ে থাকে। শ্বেতা এরিসের রক্তাক্ত স্থানগুলো ধরে হাওমাও করে কাঁদতে থাকে। তার আহাজারির প্রতিধ্বনি হতে থাকে সর্বত্র। মুহূর্তেই গার্ডের বাকি অংশ অজানা শত্রু অবস্থান নিশ্চিত করে ফেলে। তাদের টেনে হিঁচড়ে এরিসের সামনে নিয়ে আসে এবং শ্বেতাকে এক পাশে বসিয়ে দিয়ে অতি কষ্টে পিছন ফিরে তাকিয়ে বজ্রহত হয়ে যায় যেন। তার সামনে দণ্ডায়মান নাহিয়ান খান, স্বয়ং তার জন্মদাতা পিতা। নাহিয়ান খান যতই খারাপ হোক, সে নিজের হাতে এরিসের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে। এরিস সেটা কখনো কল্পনাতেও ভাবতে পারেনি। তার দু চোখে এখনও তীব্র অবিশ্বাস ও আহত যন্ত্রণা খেলা করছে, অথচ নাহিয়ান খানের চোখে মুখে নেই কোনো অনুশোচনা, কষ্টের সেটা বোধও আছে এক পৈশাচিক আত্মতৃপ্তি। গার্ডরা দুই পাশ থেকে তাকে শক্তভাবে ধরে রেখেছে। এরিসের মুখ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ফারহান তাকে ধরে গাড়িতে উঠাতে চাইলেও সে ছটকা মেরে তাকে দূরে সরিয়ে দেয়। তারপর নাহিয়ান খানের দিকে তাকিয়ে সে অতি কষ্ট কণ্ঠে সরে বলল, মিস্টার খান, আপনি এমনটা কি করে? সে অতি কষ্টে উচ্চারণ করলো। বাকি কথা সম্পূর্ণ করতে পারল না এরিস। তার আগেই নাহিয়ান খান বেশ তেজ ভরা কণ্ঠেই বলে উঠল, তুমি যদি তোমার জন্মদাতা পিতাকে বন্দি করে যন্ত্রণাদায়ক শাস্তি দিতে পারো, তবে আমি কেন তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে পারবো না, তোমায় আঘাত করতে পারবো না? আমি যা করেছি তার জন্য আমার মনে বিন্দুমাত্র অনুশোচনা নেই। তোমাকে মৃত্যুর মুখে ঢলে পড়তে দেখলেই আমি সর্বোচ্চ শান্তি পাবো। এরিস এক মুহূর্তে পাগলের মতো হাসতে লাগলো। তার হাসি প্রকম্পিত হতে লাগলো চারপাশ জুড়ে। নিষ্ঠুর এই দুনিয়াকে তার কাজে আজ সত্যি ভীষণ নিষ্ঠুর মনে হতে লাগলো। তবে কিছু বলল না সে তার কোলে আশ্রে পড়ে ঘন ঘন দীর্ঘশ্বাস ছাড়তে লাগলো। সে তার তীব্র আহাজারি আর তার কপাল বেয়ে গড়িয়ে পড়া অশ্রু করা এরিসের চোখে মুখে পড়তে লাগলো। এরিস স্থির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে যাচ্ছে, তার হৃদস্পন্দন ধীরে ধীরে গতি হারাচ্ছে। তবু কাঁপা কাঁপা হাতে সে তার গাল আলতোভাবে স্পর্শ করে সে অতি কষ্টে উচ্চারণ করল, মৃত্যুর পরেও যদি কখনো পুনর্জন্ম হয়, তাহলে সেই জন্মেও আমি শুধু তোমাকেই চাই। আমার কাছ থেকে জীবনে অথবা মরণে কোনো কালেই তোমার মুক্তি নেই। আই লাভ ইউ এডিকশন। কথাগুলো বলেই চোখ দুটো বন্ধ করে নিল এরিস। হাতটা ঢলে পড়ল মাটিতে। শ্বেতা তাকে ঝাঁকাতে ঝাঁকাতে চিৎকার করে বলে উঠল, দয়া করে চোখ খুলুন না এরিস, কিচ্ছু হবে না আপনার। প্লিজ আমাদের ছেড়ে এভাবে যাবেন না, প্লিজ বিশ্বাস করুন। নিঃশ্বাস রোধ হয়ে যাচ্ছে আমার। আমি ভালোবাসি আপনাকে, ভীষণ ভালোবাসি এরিস। শুনতে পাচ্ছেন আমার কথা? আফসোস, শ্বেতার কথাগুলো কর্ণগোচর হলো না এরিসের। শুনতে পেল না প্রিয়তমার মুখের ভালোবাসার স্বীকারোক্তি। শ্বেতার সমস্ত শরীর মাখামাখি হয়ে যায় এরিসের তাজা রক্তে। শ্বেতার হিমোফোবিয়া আছে, কিন্তু আর সে তার তীব্র যন্ত্রণার সম্মুখে রক্ত নিয়ে এই ভয়ও অতি তুচ্ছ অনুভূত হচ্ছে। এতক্ষণে অ্যাম্বুলেন্স সেখানে এসে হাজির হয়েছে। এরিসকে উঠিয়ে নেওয়া হয়েছে সেটার বেডে। মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দেওয়া হয়েছে। উপস্থিত দুজন ডাক্তার সেখান থেকেই এরিসের দেহের গুলিগুলো বের করে ট্রিটমেন্ট করা কার্যক্রম শুরু করে দিয়েছে। শ্বেতা এরিসের পাশে বসে থেকে যন্ত্রণাদায়ক অবস্থানেতেও তার হাত দুটো ধরে অগণিত অশ্রু বিসর্জন করে যাচ্ছে। সৃষ্টিকর্তার কাছে তার নিজের জীবনের বিনিময় হলেও এরিসের জীবন ভিক্ষা চাচ্ছে। এই সে তার সন্তান বেঁচে থাকুক, এমনটাই মনে প্রাণে সে চায়। কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনা বোঝা কি আদৌ সাধারণ মানুষের পক্ষে সম্ভব? এটা কি তবে ঝড়ের সমাপ্তি, নাকি
প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব আরও দ্বিগুণভাবে আঘাত হানার জন্য অপেক্ষা করছে। উত্তর জানা নেই সে তার। সামনে যা হবে সব নিয়তির খেলা, আমার এতে কোনো হাত নেই, কেউ আমাকে দোষ দেবেন না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? ঢাকার ইউনাইটেড হসপিটাল, সেখানকার 3rd ফ্লোরে অপারেশন থিয়েটারের বাইরে বর্তমানে প্রচণ্ড উদ্বিগ্ন চিন্তা অপেক্ষা করছে অনেকগুলো মানুষ। রিজওয়ানা খান, ফারহান, শ্বেতা এবং তার পরিবারের সদস্যরা প্রতিটি মুহূর্তে অত্যন্ত দুশ্চিন্তার সাথে পার করেছে। এছাড়া পুরো 3rd ফ্লোর জুড়ে ফারহানের নির্দেশনায় এরিসের অসংখ্য গার্ডরা সিকিউরিটির দায়িত্বে আছে। এরিসকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে প্রায় 1 ঘন্টা যাবৎ। যদিও গুলি অ্যাম্বুলেন্সে থাকতে বের করে নেওয়া হয়েছে, তবু তার সম্পূর্ণ রিকভারির জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। এখন অপারেশন চলমান। এদিকে সে তার কাঁদতে কাঁদতে প্রায় নাজেহাল অবস্থা। চেয়ারে বসে মুছড়ে পড়েছে সে। যদিও তার অবস্থা খারাপ বিধায় তাকেও কেবিনে শিফট করা হয়েছে। কিছু মেডিসিন এবং স্যালাইনও দেওয়া হয়েছে, তবে সে তা নিজেকে বেশিক্ষণ স্থির রাখতে পারেনি। তাই ডাক্তারের নার্সদের কথা অমান্য করে ছুটতে ছুটতে অপারেশন থিয়েটারের সামনে এসে উপস্থিত হয়েছে। তাকে রিজওয়ানা খান, শুভ্রা, তার বাবা মা সহ সকলে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু সে তা নিজেকে কিছুতেই শান্ত রাখতে পারছে না। বরং তার দৃষ্টি চলে যাচ্ছে অপারেশন থিয়েটারের দরজার উপরে অবস্থিত লাল রঙের লাইটটির দিকে। ভেতরে কি চলছে সেটা সম্পর্কে অবগত নয় সে। তার সৃষ্টিকর্তার কাছে মনে মনে এখন এরিসের জীবন ভিক্ষা চেয়ে যাচ্ছে সে তা। হঠাৎ করে সে তার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। শুভ্র সেটা বুঝতে পেরে তাকে ধরে নিয়ে যেতে চায়, তবে তৎক্ষণাৎ কোথা থেকে তাদের সামনে সায়ন এসে উপস্থিত হয়। তাকে দেখে সকলে অবাক হলেও কিছু বলল না। সায়ন সে তার সামনে দাঁড়িয়ে মৃদু স্বরে বলল, চলো, আমি তোমাকে ওয়াশরুমে নিয়ে যাচ্ছি তানভি। সে তার স্পষ্ট কণ্ঠেই জানালো, তার কোনো প্রয়োজন নেই, শুভ্রা আমাকে নিয়ে যাবে। তাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই সায়ন তার সামনে দাঁড়িয়ে বেশ অনুনয়ের স্বরে বলল, প্লিজ তানভি, আমার কথাটা শোনো। তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে আমার, সেগুলো একবার হলেও তোমাকে বলতে চাই আমি। প্লিজ আমার কথাটা রাখো। শ্বেতা এক পলক শুভ্রার দিকে তাকাতে সেও চোখের পলক ঝাপটিয়ে সম্মতি জানালো। শ্বেতা সায়নকে মাথা নেড়ে সম্মতি জানাতেই সে খুশি হয়ে গেল। শ্বেতা যাওয়ার আগে আবারও এক পলক অপারেশন থিয়েটারের দিকে তাকালো। সাথে সাথেই মনটা আবারও ভীষণভাবে ভার হয়ে গেল তাই। সায়ান ভাইয়া, এটা কি করছো? কথাটা শেষ করতে পারল না শ্বেতা। তার আগে সায়ন তার মুখে ক্লোরোফর্ম যুক্ত একটা রুমাল শক্ত হাতে চেপে ধরল। শ্বেতা ছটফট করতে করতে তার কাছ থেকে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু সায়ন তাকে সেভাবে শক্তভাবে চেপে ধরেই বিড়বিড় করে বলে ওঠে, আমায় মাফ করে দিও তানভি, কিন্তু এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। শ্বেতা অজ্ঞান হয়ে ঢলে পড়তে সায়ন তাকে কাঁধে তুলে নিয়ে ওয়াশরুম থেকে চুপি চুপি বেরিয়ে হয়ে যায়। শ্বেতাকে ওয়াশরুমে আনার পরে অবশ্য অন্য একটা বাথরুমে ঢুকে ওয়ার্ড বয়ের পোশাক পরে নিয়েছে সে, সেই সাথে মুখে পরে নিয়েছিল মাস্ক। সেই বাহিরে বেরিয়ে আসতেই তাকে নিরাপত্তা দেওয়ার জন্য দুজন সন্দেহভাজন মুখোশধারী ব্যক্তির সকল কৌশলে সেখান থেকে দূরে সরিয়ে দেয়। তারপর সায়ন শ্বেতাকে নিয়ে আড়ালে এলিভেটেড নিয়ে চলে যায়। তারপর একটি গাড়ি করে উঠিয়ে নেওয়া হয় দুজনকেই। 15 তলায় একটি জনমানববিহীন ও নিরিবিলি কনসার্টের বিল্ডিংয়ের 4র্থ তলায় অবস্থান করছে ডার্ক ব্রাউন ক্রপ টপ আর তার উপরে ব্ল্যাক স্যুট এবং ব্ল্যাক জিন্স পরিহিত এক যুবতী রমণী। তার আশেপাশে ঘিরে রয়েছে 10-15 জনের কালো পোশাকধারী কয়েকজন বডিগার্ড। তারা সকলেই সশস্ত্র ভূমিকায় অবতীর্ণ। রাতের ঘুটঘুটে অন্ধকারের মাঝেও কনসার্টেশন বিল্ডিংয়ের ভিতরে দেওয়ালে লাগানো বাল্বের মৃদু আলোয় 3rd ফ্লোরটা ঈষৎ আলোকিত হয়ে আছে। নীলিমা চেয়ারে পায়ের পর পা তুলে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে বসে রয়েছে। তার মুখে শয়তানি হাসি খেলা রয়েছে এবং তাতে রয়েছে বেরেটা লাইন পিস্তল। তার ঠিক সামনে
কাঠের চেয়ার, হাত পা বাঁধা অবস্থায় দণ্ডায়মান রয়েছে শ্বেতা। তার পাশে সায়ন বসা রয়েছে। শ্বেতার জ্ঞান ফেরার পর থেকে সে ছাড়া পাওয়ার জন্য ক্রমাগত চিৎকার চেঁচামেচি ও ছটফট করে যাচ্ছে, অথচ বাকিরা রীতিমতো নির্বিকার। শ্বেতা চিৎকার করতে করতে ক্রোধ স্বরে বলতে লাগলো, আমাকে ছেড়ে দাও বলছি। তোমাদের উদ্দেশ্য কি? কেন এখানে আমাকে এভাবে নিয়ে এসেছো? সায়ন বলতে চেষ্টা করলো। তানভি, আমার কথাটা। সায়ন কথা শেষ করার আগে শ্বেতা তার দিকে ফিরে প্রচণ্ড ঘৃণায় তার মুখ বরাবর থুতু ছুঁড়ে দিল। এতে ক্রুদ্ধ হয়ে সায়ন তার চুলের মুঠি ধরে গাল শক্ত করে চেপে ধরল, শক্ত করে চেপে থাপ্পড় বসালো। শ্বেতা মুখ থুবড়ে অন্যদিকে ঘুরে গেল। সায়ন গর্জে উঠে বলতে লাগলো, কত বছর ধরে তোকে ভালোবেসেছি আমি, বিয়ে করে বউ বানাতে চেয়েছিলাম, অথচ তুই আমাকে ছেড়ে ওই অ্যারিসের মধ্যে কি এমন দেখলি যে ওর জন্য এত উতলা হয়ে যাচ্ছিস? ওর ভালোবাসায় তোর নজরে পড়ে আর আমার অনুভূতির কোনো দাম নেই? শ্বেতা দাঁতের দাঁত চেপে ঘৃণা ভরা দৃষ্টিতেই বলল, তুমি অ্যারিসের নখের যোগ্যও না। কোন মুখে নিজের ভালোবাসার কথা বলছো তুমি? বলো। ভালোবাসলে কেউ কাউকে এভাবে ধোঁকা দিতে পারে? কখনো পারে না। অথচ অ্যারিস আমার বহু আগে থেকেই ভালোবাসে। সে তার ভালোবাসাকে কেড়ে নিয়ে আদায় করে নিতে পেরেছে। স্ত্রী সন্তানের জন্য মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়েছে। অথচ তুমি কাপুরুষের মতো আমায় এভাবে তুলে নিয়ে এসেছো। আমি ম্যারিড আর আমি প্রেগনেন্ট জানা সত্ত্বেও আজ থেকে আমার কাছে সবচেয়ে ঘৃণিত ব্যক্তিদের তালিকায় তুমিও যোগ হয়ে গেলে সায়ান ভাইয়া। সায়ন শ্বেতার কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। শ্বেতার উদ্দেশ্যে সে আরো কিছু বলতেই যাচ্ছিল, তখনই নীলিমা হঠাৎ শীতল কণ্ঠে বলে উঠল, রিল্যাক্স গাইস, এত উত্তেজিত হতে হবে তোমাদের এসব ফালতু মেলোড্রামা দেখা কিংবা বকবক শোনার জন্য তো আমি এখানে আসিনি। শ্বেতা এবার নীলিমার দিকে স্থির দৃষ্টিতে তাকালো, তারপর বলল, কে আপনি আর আমার কাছে কি চান? নীলিমার দুর্বোধ হেসেই বলল, তোমার তো দেখছি কিছুই মনে নেই সেটা মুবাশশিরা। ও মনে থাকবেই বা কী করে? তুমি তো তোমার অতীতের সব কিছু ভুলে গিয়েছো, তোমার স্মৃতিশক্তিই তো হারিয়ে গেছে। আচ্ছা যাও, আমি মনে করিয়ে দিচ্ছি। আমি হলাম মুনতাহিনা খান নীলিমা, এরিস আরহাম খানের একমাত্র ফুফতো বোন এবং তার গোপন প্রেমিকা। শেষের কথা ঠোঁট কামড়ে হেসে বলল নীলিমা। অপরদিকে শ্বেতা তার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে চিৎকার করে বলছে, মিথ্যে কথা বলছেন আপনি। এটা হতে পারে না। এরিস কখনো এমনটা করতেই পারে না। নীলিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, বিশ্বাস অবিশ্বাস করা তোমার ব্যাপার, আমি জাস্ট আমার কথা বললাম। বলে নীলিমা নিজের পিছনে দাঁড়ানো একজন বডিগার্ডের দিকে না তাকিয়ে নিজের হাতটা বাড়িয়ে দিল। বডিগার্ডটি তার হাতে কয়েকটি ছবি ধরিয়ে দিল, যেখানে তার আর এরিসের অন্তরঙ্গ দৃশ্য ছবি দৃশ্যমান রয়েছে। নাহিয়ান খানের করা একই ঘটনা পুনরাবৃত্তি করতে চলেছে নীলিমা। সেটাসহ বিহলম্বন ও অবিশ্বাস্য দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। শ্বেতা হতবিম্বল ও অবিশ্বাস্য দৃষ্টিতে ছবিগুলোর দিকে তাকিয়ে রইল। বিশ্বাস অবিশ্বাসের দ্বিধাদ্বন্দ্বে প্রবলভাবে আটকে আছে সে। সে চোখে সে ভালোবাসা দেখতে পেয়েছে, তার হৃদয়ের গভীর ভালোবাসা সে যেভাবে উপলব্ধি করতে পেরেছে, তাতে এই ছবিগুলোর দৃশ্য তার কোনোভাবেই বিশ্বাসযোগ্য মনে করতে চাইল না। নীলিমা এবার শীতল অথচ রহস্যময়ী কণ্ঠেই বলল, দেখেছো, আমি আর অ্যারিস একে অপরের জন্য তৈরি। আমরা দুজন দুজনকে কত ভালোবাসি, কিন্তু তুমি আমাদের মাঝখানে কাবাব মেয়ে হাড্ডি হয়ে ঢুকে পড়েছ। তাই তোমাকে যে আমাদের মাঝখান থেকে দূরে সরে যেতে হবে, সেটা মুবাশশিরা। শ্বেতা আর সায়ন দুজনে অবাক হয়ে নীলিমার পানে তাকালো। সায়ন অবাক কণ্ঠেই বলে উঠল, মানে কি বলতে চাইছো তুমি? তুমি আমায় বলেছিলে তানভীকে তোমার সামনে নিয়ে আসলে তুমি আমাদের অনেক দূরে চলে যেতে দিবে, সাহায্য করবে। নীলিমা আবার চোখ মুখ শক্ত করে সায়নের দিকে তাকালো। তার চোখে মুখে স্পর্শ কঠোরতার বিদ্বেষ দৃশ্যমান হলো, যেন অন্ধকার জগতের অশুভ সম্রাট সে। দ্বিতীয় কোনো কথা না বলে নীলিমা দ্রুত গতিতে তার হাতে থাকা পিস্তলটি দিয়ে সায়নের মাথার কপাল বরাবর শুট করে দিল। মুহূর্তেই শক্তশালী বুলেটটি
সায়নের মস্তিষ্ক ভেদ করে মাথার অন্য পাশ দিয়ে বেরিয়ে গেল। শ্বেতা প্রচণ্ড জোরে একটা চিৎকার দিয়ে উঠল। দৃশ্যটি অবলোকন করে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, হৃদয় স্পন্দন বেড়ে গেছে তীব্র গতিতে। এদিকে সায়ন টাল সামলাতে না পেরে চতুর্থ তলার ফ্লোর থেকে একদম নিচে পড়ে যায়। তার আগেই অবশ্য তার প্রাণ পাখি দুনিয়া ছেড়ে বিদায় নেয়। সায়নের এ বিভৎস পরিণতি দেখে শ্বেতা পুরো দুনিয়া যেন থমকে যায়। সায়নের কর্মকৃতর জন্য সে তাকে ঘৃণা করত ঠিকই, কিন্তু তার এইরকম পরিণতির কথা সে কল্পনাও করতে পারেনি। এইদিকে নীলিমা ধীর পায়ে শ্বেতার দিকে এগিয়ে আসতে থাকে। তার চোখ দুটো তীব্র প্রতিহিংসা চলচল করছে। শ্বেতার এবার ভয় লাগলো, তবে তার নিজের জন্য নয়, বরং তার গর্ভে থাকা অনগত সন্তানের জন্য। নীলিমা ঠোঁটের করে এক পৈশাচিক হাসি ফুটিয়ে নেয়, শ্বেতার হাত পায়ের বাঁধন খুলে দিতে লাগলো। শ্বেতা প্রচণ্ড ভীত নয়নে তার দিকে তাকিয়ে থেকে সবটা দেখতে লাগলো। কি করছেন? শ্বেতার কথা শেষ হওয়ার আগেই নীলিমা তার চুলের মুঠি শক্ত করে ধরে তাকে একটানে নিচে ফেলে দিল। শ্বেতা ব্যথায় কুঁকিয়ে উঠল, দু হাতে নিজের তলপেটে জড়িয়ে ধরল। নীলিমা তাতেও থামে গেল না। নিজের 4 ইঞ্চি উঁচু হিল দিয়ে প্রচণ্ড আকর্ষের সাথে শ্বেতার তলপেটে তীব্র একটা লাথি দিয়ে মুচড়াতে লাগলো। সাথে সাথে অপরিসীমা ব্যথা গগনবিদারী আর্তনাদ করে উঠল শ্বেতা। অথচ নিষ্ঠুর হৃদয়ের অধিকারিণী নীলিমার হৃদয়ে এতটুকু দয়া সঞ্চয় হলো না। সে তীব্র ক্রোধের বশবর্তী হয়ে তার কাজ চলমান রাখলো, আর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমার আর অ্যারিসের মাঝখানে আর কেউ থাকবে না, না তুই আর না তোর অনাগত সন্তান। সে তার 2 চোখ বেয়ে অঝর ধারায় অশ্রু গড়তে লাগলো। তীব্র যন্ত্রণা আর কষ্টে ক্ষতবিক্ষত হতে লাগলো তার সমস্ত দেহ ও মন। তবু সে নীলিমার পা আগলে ধরে অনুনয় করে বলতে লাগলো, প্লিজ এমনটা করবেন না, আমার সন্তানের কোনো ক্ষতি করবেন না প্লিজ। আমি আমার সন্তানকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব। আপনার আর অ্যারিসের মাঝখানে আর কোনো দিন ফিরে আসবো না। তবুও দয়া করে আমার সন্তানকে বাঁচতে দিন প্লিজ। নীলিমা হিস হিস করে বলতে লাগলো, শত্রু শেষ রাখতে নেই কখনো। তুই যেমন একটা সাপ, তেমনই তোর গর্ভে আছে আরেকটা সাপ। তোদের মতো বিষধর সাপদের আমি ছেড়ে দেব কোন আকেলে? শেষে দেখা যাবে বিষধর দাঁত দিয়ে আমাকেই দংশন করতে তোরা ফিরে আসবি। আমি আর কোনো রিস্ক নিতে চাই না। তোদেরকে দুনিয়া থেকে নিঃশেষ করে অ্যারিসকে এবার যেভাবেই হোক আমি নিজের করেই ছাড়ব, না হলে ওকেও তোদের মতো নিঃশেষ করে দেব। ও যখন আমার হবে না, তাহলে ওকে আর অন্য কারো হতে দেব না আমি। বলে প্রচণ্ড জোরে সে তার তলপেটে এক লাথি মারল নীলিমা। সে তার অপরিসীম করুণ আর্তনাদ এবার ভয়ঙ্করভাবে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। প্রকৃত কেমন নিথর হয়ে রইল। আকাশের কালো মেঘের মাঝে ঘন ঘন মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি শোনা ও দেখা যেতে লাগলো, যেন ভয়ঙ্কর অশুভ কোনো ছায়া ধেয়ে আসছে ধরণী জুড়ে। নীলিমা আক্রোশ, তবু থামছে না। সে একের পর এক লাথি দিয়ে যাচ্ছে শ্বেতার পেটে। শ্বেতার তলপেটের নিচ থেকে অনর্গল রক্ত বেরিয়ে এসে সমস্ত ফ্লোর ভেসে যাচ্ছে। নীলিমার বডিগার্ডরা পর্যন্ত তার এমন সীমাহীন নিষ্ঠুরতা দেখে হতবিম্বল হয়ে যাচ্ছে। অবাক হয়ে যাচ্ছে এক নারীর প্রতি আরেক নারীর এমন ভয়ঙ্কর বিভৎসকময় প্রতিহিংসা দেখে। শ্বেতা যখন একেবারে নিস্তেজ হয়ে গেল, তখন নীলিমা তাচ্ছিল্য ভরে শ্বেতার শরীরে একটা লাথি মেরে দূরে সরে এলো। কিছুটা দূরে এগিয়ে গিয়ে সিগারেটে টান দিল সে। শ্বেতা তীব্র যন্ত্রণায় তখন কাতরাচ্ছে, তবু চোখ দুটো টান টান করে ধীরে ধীরে খুলল সে। কাঁপা কাঁপা হাত দুটো ধীরে ধীরে স্পর্শ করলো নিজের তলপেটে, যেখানে তার মাঝে বেড়ে উঠেছে তার আর এরিসের নয়নের মণি ছোট্ট একটা প্রাণ। সে কি এখনো জীবিত আছে নাকি নেই, কথাটা ভাবতেই পৃথিবীর সবচেয়ে ঘৃণাদায়ক অনুভূতিটা অনুভব করলো শ্বেতা। সাথে সাথে প্রচণ্ড জোরে বিকট এক চিৎকার দিয়ে গর্জন করে উঠল সে। এতে বডিগার্ডের সহ নীলিমা পর্যন্ত ক্যাফে উঠে গিয়ে শ্বেতার দিকে দৃষ্টি ফেরালো। শ্বেতার চোখ দুটোতে এক মুহূর্তে ঘনীভূত হয়ে যাচ্ছে অপরিসীম ক্রোধ, ঘৃণার প্রতিহিংসার জ্বলন্ত আগুন। সমস্ত শরীর ভর করছে এক ভয়ঙ্কর পৈশাচিক সত্য। সে নীলিমার দিকে জ্বলন্ত দৃষ্টি নিয়ে আহত বাঘিনীর ন্যায় গর্জে উঠে বলতে লাগলো, মাতৃসত্তা হলো ভয়ঙ্কর এক সত্তা। এই সত্তা একজন নারীকে যেমন দিতে পারে সর্বোচ্চ কমল রূপ, তেমনি প্রয়োজনে তাকে পরিণত করতে পারে ভয়ঙ্কর বিনাশিনীর রূপ।
সন্তানের প্রয়োজনে সে যেমন হতে পারে প্রস্ফুটিত গোলাপের ন্যায় কমল, তেমনি তাকে আঘাতে জর্জরিত করা নিকৃষ্টের তরে হতে পারে আহত বাঘিনীর ন্যায় হিংস্র। আজকে এই আকাশ বাতাস আর ভূমণ্ডলের সমগ্র কিছুকে সাক্ষী রেখে আমি কসম করে বলছি, আমি তোকে ছাড়বো না নীলিমা, ছাড়বো না। যদি আমি বেঁচে থাকি তবে আমার হাতেই হবে তোর বিনাশ। নিঃশেষ করে দেব তোকে আমি। আমার সন্তান হত্যার প্রতিশোধ আমি ভয়ঙ্করভাবে পূরণ করব। এটা এক মায়ের প্রতিজ্ঞা। নীলিমার শ্বেতার কথাগুলো শুনে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। বলা বাহুল্য সে রীতিমতো ভীষণ ভয়ও পেয়েছে, তবে পরক্ষণে সেগুলো পাত্তাহীনভাবে উড়িয়ে দিল সে। সেখানে এত পরিকল্পনা করে এত রিক্সি নিয়ে এরিসের নাকের ডগা থেকে শ্বেতাকে ছিনিয়ে এনেছে, তার এই অবস্থা করতে পেরেছে, সেখানে এই তুচ্ছ মানবিক সামান্য কথাবার্তাগুলো তারা আর কী বা করতে পারবে। নীলিমা শ্বেতার কাছে কাট ওয়াইফ স্টাইলে এগিয়ে আসলো, তারপর তার দিকে হাঁটু ভেঙে বসে তার চোখে মুখে সিগারেটের ধোঁয়া ছেড়ে দিল। সেটা খু খু করে কাশতে লাগলো। নীলিমার শক্ত হাতে তার চেয়ার চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, সেই সুযোগই আমি তোকে দেব না বিচ। আই উইল ফাকিং কিল ইউ নাও। বলে সে তার চুলের মুঠি ধরে তাকে টেনে হিঁচড়ে বড় একটা পিলারের সামনে নিয়ে গিয়ে সেটাই ঠোকাতে ঠোকাতে তার মাথায় ক্রমাগত আঘাত করতে লাগলো সে তার মাথা ফেটে অনর্গল রক্ত ঝরতে লাগলো, তবু একটু টুই শব্দ করল না সে সাথেই নাক মুখ দিয়ে অনর্গল রক্ত ঝরতে লাগলো। তার জ্ঞান হারানোর আগ মুহূর্ত তার হৃদয়ের মানসপটে কেবল দুজন মানুষের প্রতিচ্ছবি ভেসে উঠল। এই তার অনাগত সন্তানের এক ঝাপসা প্রতিচ্ছবি। সে সাথেই মনে পড়ে গেল কিছুদিন আগে দেখা সেই ভয়ঙ্কর দুঃস্বপ্নের কথা। অবশেষে সেই দুঃস্বপ্ন বাস্তবে রূপান্তরিত হয়ে গেল। অন্ধকার জঙ্গলের মাঝখানে দিয়ে ছুটে চলছে একটা সাদা রঙের প্রাইভেট কার। তখন আকাশ ভেঙে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। থেকে থেকে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত হচ্ছে। নিকষ কালো আধারে ঢাকা পড়েছে চারিপাশ। অবশেষে গাড়িটা গিয়ে থামলো একটা বড় নদীর ধারে। দুজনের কালো পোশাকধারী বডিগার্ড গাড়ির ডিকি থেকে একটা বড় বস্তা বের করলো, যার ভিতরে রক্তাক্ত আর ক্ষতবিক্ষত অবস্থায় শায়িত ছিল স্বয়ং শ্বেতা। নীলিমা তখন কারের ফ্রন্ট সিটে বসে একমনে সিগারেট টেনেই যাচ্ছে। তার বডিগার্ডটা টেনে হিঁচড়ে বস্তাটা তুলে নিয়ে নদীর মাঝে ছেড়ে দিল। উত্তাল আর ভয়ঙ্কর স্রোতধনী তাকে টেনে নিয়ে গেল নিজের গর্ভে। সবকিছু গাড়িতে বসে একদৃষ্টিতে পর্যবেক্ষণ করে যাচ্ছিল নীলিমা। তার অধরে ফুটে উঠল পৈশাচিক শয়তানি হাসি। অবশেষে তার পথের কাঁটা দুর্ফুত হলো। এরিসকে এবার নিজের করেই ছাড়বে সে, না হলে তাকেও সে তার সন্তানের মতো। এসব ভেবে আবারও একটা শয়তানি হাসি হাসল নীলিমা। কেবিনে শিফট করা হয়েছে এরিসকে, তবে তার উন্মত্ত বুক জুড়ে বড় পরিসর একটা ব্যান্ডেজ বাঁধা, তাতে রক্তে ছপ ছপ দাগ স্পষ্ট। পিঠও একই অবস্থা। এছাড়া শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যাওয়ার দারুণ, সেগুলো ব্যান্ডেজ দিয়ে মরানো অবস্থায় রয়েছে। বেড়ের মাথায় একটি স্ট্যান্ডের দুপাশ থেকে স্লাইন এবং রক্তনলের মাধ্যমে তার দুই হাতে সুচের মাধ্যমে প্রবেশ করলো। নাকে লাগানো হয়েছে নাসার ক্যানালও। ব্যান্ডেজের পাশাপাশি বুকে লাগানো হয়েছে অসংখ্য মেডিকেল ইলেকট্রোড। কেবিনে মনিটরের বিপ বিপ শব্দ ব্যতীত আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। কয়েক ঘন্টা আগেই এরিসের অপারেশন সম্পূর্ণ হয়েছে, তবে এখনো পর্যন্ত জ্ঞান ফিরেনি তার। ডক্টররা বলেছে এরিস বিপদমুক্ত হলেও তার শরীরের অবস্থা এখনো বেশ আশঙ্কাজনক। জ্ঞান না ফেরা অবধি তার ভালো মন্দ কিছুই বলতে পারছে না। এদিকে কেবিনের বাইরে সকলের মাঝে হট্টগোল লেগে রয়েছে। সে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সারা হসপিটাল তন্ন তন্ন করে খুঁজেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শুভ্রা জানিয়েছে সায়ন তাকে কয়েক ঘন্টা আগে ওয়াশরুমের উদ্দেশ্যে নিয়ে গিয়েছিল এবং এরপর তারা দুজনে কেউ ফিরে আসেনি। অতিরিক্ত দুশ্চিন্তায় কারো শ্বেতার কথা মনেই ছিল না। বাড়িতেও খোঁজ নেওয়া হয়েছে, কিন্তু সেখানেও শ্বেতার সায়ন নেই। এতে করে রীতিমতো কান্নাকাটি লেগে যায় সকলের মাঝে। বিশেষ করে শারমিন বেগমকে কোনোভাবেই ঠিক রাখা যাচ্ছিল না। বাকিদের অবস্থাও নাজেহাল। রিজওয়ানা খান একমাত্র নাতি আর নাতবর এইরকম সংকটময় পরিস্থিতি দেখে নিজে অসুস্থ হয়ে যাচ্ছেন। তবে তার সাথে
আগত দুজন ফিমেল স্টাফ তা যথাযথ খেয়াল রাখছে। এদিকে ফারহানেরও অস্থিরতা বেড়ে গেল। সে জানে এরই শেষ মুহূর্তে কিছু না বলে যেতে পারলেও শ্বেতাকে নিয়ে তার দুশ্চিন্তা ছিল সবচেয়ে বেশি। শ্বেতার সুরক্ষার বিষয়ে সে সবচেয়ে বেশি কনসার্ন। ফারহানকে শ্বেতার সুরক্ষার বিষয়ে সে বলে যেতে পারেনি, তবে তার অচেতন অবস্থায় ফারহানের দায়িত্ব ছিল শ্বেতাকে দেখে শুনে রাখা, অথচ সে তার দায়িত্ব পালন করতে পারেনি। এটা নিয়ে প্রচণ্ড আত্মগ্লানি আর দুশ্চিন্তায় ভুগছে সে। নিজের এই রাগ ছেড়েছে গার্ডদের সাথে, তারপর তাদেরকে আদেশ দিয়েছে যেখান থেকেই হোক এরিসের জ্ঞান ফেরার আগে শ্বেতাকে খুঁজে বের করে নিয়ে আসতে। সমস্ত গার্ডরা আদেশ পালন করতে ঢাকার সর্বত্র ছড়িয়ে পড়েছে। ফারহান নিজেও আর বসে থাকে না, এক পলক এরিসকে দেখে নিজেও বেরিয়ে পড়ে শ্বেতাকে খোঁজার উদ্দেশ্যে। জ্ঞান ফেরার পর শ্বেতাকে সামনে না দেখতে পেলে এরিস যে ঠিক কি কেলেঙ্কারি লঙ্কাকাণ্ড বাঁধাবে সেটা সে নিজেও ধারণা করতে পারছে না। তোমার এখনো মন খারাপ সামিরা? সদর লতিফ আবরার শেখ তার মধ্যবয়স্ক স্ত্রী সামিরা আবরার শেখকে কথাটি জিজ্ঞাসা করলেন। মিসেস সামিরা এতক্ষণ যাবৎ গাড়ির জানলার পাশে মন খারাপ করে বসেছিলেন। তিনি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, যে মন ভালো করার কারণ ছিল সেই তো আমাকে ছেড়ে চলে গেছে, তাহলে মন ভালো থাকবে কি করে আমার? লতিফ আবরার শেখ স্ত্রীর কাঁধে হাত রেখে বিষণ্ণ কণ্ঠে বললেন, সে কি তোমায় একা রেখেই চলে গেছে? সে তো আমাকে ছেড়েও চলে গেছে, আমাদের অস্তিত্বের অংশ ছিল সে। তাকে ছাড়া আমিও বা ভালো থাকি কি করে? তবুও বুকে পাথর বেঁধে ভালো থাকার অভিনয় করতে হয়। এবার স্বামীর বুকে মুখ লুকিয়ে কেঁদে ফেললেন সামিরা। স্ত্রীকে জড়িয়ে ধরে নিঃশব্দে দুফোঁটা চোখের জল ফেললেন লতিফ। লতিফ আবরার শেখ আর সামিরা আবরার শেখ দাম্পত্য 25 বছরের সংসার জীবনে খর আলো হয়ে এসেছিল তাদের একমাত্র কন্যা মাহিরা শেহরির শেখ। তবে গত বছর একটা কার অ্যাক্সিডেন্টে অকালে মৃত্যু ঘটে তার। বাবা মাকে একা ফেলে সে আজীবনের জন্য পৃথিবী ছেড়ে পাড়ি জমায় পারে। শোকে পাথর হয়ে যায় তার বাবা মা। সেই থেকে মেয়ের শোকে ব্যথিত হয়ে থাকেন তারা দুজনে। মাহিরা যেন যে স্থানে মৃত্যু ঘটেছিল সেই স্থানে তার প্রতি মায়ের মৃত্যুবার্ষিকীতে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় যাপন করেন তারা। মেয়ের উদ্দেশ্যে সেখানে উপস্থাপন করেছে অসংখ্য মাদ্রাসা মসজিদ, যেখানে দান খয়রাতও করে আসেন তারা। রাতে সেখান থেকে ফেরার সময় ঝড় বৃষ্টির তাণ্ডব পড়ে ভুল রাস্তায় চলে গিয়েছে তাদের ড্রাইভার। এখন অবশ্য ভোর হওয়ার পথে, তবু জঙ্গলের মধ্য দিয়ে পথ অতিক্রম করেছে তারা। এই জন্য মানববিহীন জঙ্গলের পাশে বয়ে গিয়েছে একটা বন্য খরস্রোত নদী। সেখানে সৃষ্টিকর্তার ইশারাতেই হোক অথবা কাকতালীয়ভাবেই হোক তাদের গাড়িটায় পাংচার হয়ে যায়। ড্রাইভার দ্রুত গাড়ির চাকা ঠিক করতে বেরিয়ে যায়। মিসেস সামিরা অনেকক্ষণ চুপচাপ বসে থাকার পর নিজেও বেরিয়ে আসেন গাড়ি থেকে। সাথে সাথেই বেরিয়ে আসেন মিস্টার লতিফ। তখনই নদীর কিনারায় কিছু একটা দেখে আটকে উঠে চিৎকার করে ওঠেন সামিরা। স্ত্রীর চিৎকারে ঘাবড়ে যান লতিফ। উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, কি হয়েছে সামিরা? মিসেস সামিরা কাঁপা কাঁপা হাতে আঙ্গুল দিয়ে সামনের দিকে ইশারা করেন। মিস্টার লতিফ এবার সেদিকে তাকিয়ে দেখতে পান মানুষের মতো একটা রক্তাক্ত অবনয় সেখানে শায়িত রয়েছে। প্রথমে ভয় পেল, পরবর্তীতে ড্রাইভারকে ডেকে সেদিকে এগিয়ে যান তারা। পিছনে পিছনে সামিরাও ছুটে আসেন। ভালো মতো লক্ষ্য করতেই তারা দেখতে পায় সেখানে উবুর হয়ে পড়ে আছে একটা তরুণীর নিথর দেহ। তারপর শঙ্কিত হয়ে তাকে উল্টাতেই দেখা যায় তার বিভৎস রক্তাক্ত দেহ। তার মুখের এক পাশ সম্পূর্ণ ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে। মিস্টার লতিফ তার নাকের কাছে একটা আঙ্গুল রাখতে অনুভব করতে পারলেন অতি ধীর গতিতে নিঃশ্বাস চলছে মেয়েটির। মিস্টার লতিফ এবার মিসেস সামিরার দিকে তাকালেন। চোখের ইশারায় জিজ্ঞাসা করলেন কি করবেন তিনি। তখন ড্রাইভার আজগর মিয়া বলে উঠলেন, এসব ছেড়ে দিন স্যার, উটকো ঝামেলায় জড়াতে যাবেন না, পরবর্তীতে পুলিশ কেস হয়ে গেলে ঝামেলায় পড়বেন।
মিস্টার লতিফ দ্বিধা দ্বন্দ্বায় পড়ে গেলেন। মিসেস সামিরা মেয়েটির মুখের পানে একদৃষ্টে তাকিয়ে রইল। মেয়েটির ক্ষতবিক্ষত চেহারা ও দেহ দেখে কেন যেন তার এক্সাইটেড ক্ষতবিক্ষত মেয়ে মাহিরার কথা মনে পড়ে গেল। কান্নায় হু হু করে উঠে তার মাতৃহৃদয়। তিনি তৎক্ষণাৎ বলে উঠলেন, লতিফ মেয়েটাকে আমাদের সাথে নিয়ে চলো। কিন্তু সামিরা, আমি কোনো কিন্তু শুনতে চাই না। একটা মেয়েকে এভাবে ক্ষত বিক্ষত অবস্থা রেখে যেতে আমরা পারি না। সেটা করা অন্তত মনুষ্যত্বের কাতারে পড়ে না। মিসেস সামিরার কথাগুলো শুনে কয়েক মুহূর্তে ভাবলেন মিস্টার লতিফ। পরক্ষণেই তিনিও মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। ড্রাইভারকে বলেন মেয়েটাকে ধরে গাড়িতে তুলতে। দুজন মিলে মেয়েটাকে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয়। মিসেস সামিরা মেয়েটির মাথা তার কোলে রেখে হাত বোলাতে থাকেন তার মাথায়। পরম মমতায় তার দিকে তাকিয়ে থাকেন তিনি। অতঃপর গাড়ি ছুড়ে চলে অজানা কোনো গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে শ্বেতার দুটি দুঃস্বপ্ন বাস্তবে রূপান্তরিত হলো। দেখা যাক নিয়তি এরই শ্বেতাকে কোর্টবোর্ডে এনে দাঁড় করায়। আমি আপাতত পাতালপুরীতে চলে যাচ্ছি। জানি সবাই আমাকে দোষ দেবে।